হচ্ছে রেকর্ডিংটা দেখা অবশ্যই জরুরি। আচ্ছা, যে বিষয়টা বলতেছিলাম যে আপনারা অবশ্যই এখান থেকে এই গিগের ইমেজগুলো রিসার্চ করবেন, বা যারা টপ লেভেল সেলার আছে তাদের গিগগুলো আপনারা চেক করবেন এবং দেখবেন যে তারা কিভাবে ইমেজগুলো তৈরি করছে। তো আমরা প্রথমেই যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা হচ্ছে আমাদের গিগের ইমেজটা তৈরি করব। তো যাদের বেসিক ধারণা আছে তাদের জন্য একটু সুবিধা হবে, আর যাদের বেসিক ধারণা নেই তাদেরও অসুবিধা হবে না। আমি সেভাবেই দেখাবো যাতে সবাই এখান থেকে কাজ করতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? তো আপনারা কি আমার সাথে সাথে কাজ করবেন, নাকি আমার কাজ দেখে পরবর্তীতে ভিডিও দেখে আপনারা কাজ করবেন? সাথে সাথে করলে স্যার বেটার। আচ্ছা, আপনারা যেটা বেটার মনে করেন, কারণ আপনারা যেভাবে কমফোর্টেবল হবেন আমি সেভাবে আপনাদেরকে দেখাবো। মানে সাথে সাথে করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। না, আসলে ভুল হওয়ার সম্ভাবনাটা এই কারণে থাকে বেশি, কিন্তু আপনারা আপনাদের যে প্রবলেমগুলো হচ্ছে এই প্রবলেমগুলো পরে ফেস করবেন সাথে সাথে। আর যখন আপনারা দেখা যাচ্ছে একা একা কাজ করতে যাবেন খুঁজে পাবেন না, আবার দেখা যাচ্ছে যে এইদিকে ওইদিকে খুঁজবেন। তো আপনাদের চয়েস, আপনারা এখানে মানে আমার সাথে সাথে করতে পারেন। আর আপনারা যদি চান যে আপনারা পরে করবেন বা আপনারা আরো একটু রিসার্চ করবেন, তারপর হচ্ছে আপনারা কাজ করবেন, সেটা আপনাদের বিষয়। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই, আপনারা যদি আমার সাথে সাথে এগোতে পারেন বেটার, না পারলে পরবর্তীতে ভিডিও দেখে আপনারা এটা করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, মোহাম্মদ আরমান, আমাকে শুনতে পাচ্ছেন? কি দেখায়, যদি আপনারা আমার সাথে সাথে করতে পারেন বেটার, না পারলে আপনারা যদি মনে করেন যে আপনারা পরবর্তীতে রিসার্চ করে আরো অন্যান্য ফাইবার গিগ গুলো দেখে আপনারা তারপর হচ্ছে আপনাদের গিগ ক্রিয়েট করবেন, সেটা আপনারা করতে পারেন। আর আমি আপনাদেরকে এখন পদ্ধতিটা দেখাচ্ছি যে আপনারা কি পদ্ধতিতে কাজটা করতে পারেন অতি সহজে। এটা আপনারা দেখেন এবং শিখতে থাকেন, আর পরবর্তীতে ভিডিওটা তো আছেই, ওটাও দেখতে পারেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আপনারা যাবেন, একটা স্লাইড সিলেক্ট করবেন। তো আপনারা যেহেতু দেখতেছেন সাদা ব্যাকগ্রাউন্ড, এটা খুব একটা আই ক্যাচি হয় না, বা একটা আমরা আসলে এরকম একটা ব্যাকগ্রাউন্ড দেবো যেটা সবার নজরে আসে বা একটু দেখতে বেটার হয়। তো আমরা এখান থেকে একটা কালার চুজ করব। আচ্ছা, মাইক্রোফোনটা একটু মিউট রাখবেন। আচ্ছা, তো এই লেআউটের বা এই স্লাইডের আপনারা যদি কালার চেঞ্জ করতে যান, প্রথমে যাবেন ডিজাইনে। দেখেন এখান থেকে কিছু অপশন আছে। দেখেন একটা অপশন আছে হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। আপনারা যদি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অন্য ভার্সনগুলো ইউজ করেন, তো সেগুলো হয়তো দেখা যাচ্ছে যে এরকম লেআউট থাকবে না, বা অন্য কোথাও এই ফাংশনালিটিটা থাকবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2013-তে। আচ্ছা, তো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়ার বিভিন্ন অপশন আছে। লেআউট ডিলিট করা শেখান। আচ্ছা, লেআউট ডিলিট করা শেখাবো, আচ্ছা দেখাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আজকে কেন জানি নতুন নতুন সবাই আসতেছে। আচ্ছা, তো লেআউট যেটা ডিলিট করবেন কিভাবে সেটা আমি বলি যে এটা সম্ভবত। এটা আমি আসলে ফোন দিয়ে ঢুকছিলাম, তো এই জন্য এখন ল্যাপটপ দিয়ে ঢুকলাম। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, লেআউট ডিলিট করা দেখতে চাইছেন, সেটা হচ্ছে যে হুমায়ুন কবির, তাই না? দেখেন, জাস্ট আপনাদের যখন আপনারা নতুন একটা স্লাইড নেবেন এরকম আপনারা লেআউট পাবেন। সরি, আমার প্রচন্ড ঠান্ডা লাগছে বুঝছেন, মাঝে মাঝে একটু হাঁচি আসতেছে। আচ্ছা, তো যখন আপনারা নতুন একটা স্লাইড নেবেন এরকম লেআউট থাকতে পারে আপনাদের। তো লেআউট কিভাবে ডিলিট করবেন, দেখেন লেআউটে ক্লিক করার পর বা লেআউটটা সিলেক্ট করার পর আপনাদের কম্পিউটার বা আপনাদের ডেস্কটপের বা দেখা যাচ্ছে আপনাদের ল্যাপটপের ডিলিট বাটনে চাপলেই এটা ইজিলি চলে যাবে। আচ্ছা, ডিলিট বাটন চাপবেন, চলে যাবে। আচ্ছা, রাইট ক্লিক করবেন। আচ্ছা, হুমায়ুন কবির, বুঝতে পারছেন বিষয়টা? জাস্ট লেআউটটা সিলেক্ট করে ডিলিট বাটন চাপবেন, এটা ইজিলি চলে যাবে, আর কোনো কাজ নেই। আচ্ছা,
যেটা দেখাচ্ছিলাম যে আপনারা ব্যাকগ্রাউন্ডের কালারটা কিভাবে চেঞ্জ করবেন। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়ার বিভিন্ন অপশন আছে। একটা হচ্ছে সলিড কালার, আপনারা চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট দিতে পারেন। গ্রেডিয়েন্ট হচ্ছে দুইটা বা তিনটা কালারের মিক্স। আপনারা যারা একটু কালার গ্রেডিয়েন্ট নিয়ে জানেন তারা বুঝতে পারবেন যে গ্রেডিয়েন্টটা কি। তারপর হচ্ছে আপনারা পিকচার দিতে পারেন এখান থেকে। তারপর হচ্ছে প্যাটার্ন হিসেবেও দিতে পারেন, ধরেন যে বিভিন্ন ধরনের প্যাটার্ন থাকবে এরকম। এখানে আপনাদেরকে কিছু প্যাটার্ন দেওয়াই আছে, এগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। তো আপনারা ডিজাইন আপনাদের কাছে যেটা বেটার মনে হয় সেটাই করবেন। তো আমার কাছে আসলে এগুলো বেটার লাগে না, আমি ব্যাকগ্রাউন্ডে সলিড কালারই দিব, যেটা হচ্ছে দেখতে একটু মানে বেটার লাগবে। আর হচ্ছে যেহেতু সলিড কালারের উপর আমরা যখন অন্য কোনো কালারের টেক্সট বসাবো, তো তখন আমাদেরকে সেটা দেখতে মানে সেটা আমাদের মানে চোখে মানে আকর্ষণীয় হবে আর কি, সহজেই দেখা যাবে। যেমন ধরেন যে এই গিকটা আমি দেখালাম, দেখেন উনি সলিড একটা কালার দিছে গ্রিন, তার উপর উনি হচ্ছে টেক্সট দিছে, সেটার কালার হচ্ছে ব্ল্যাক। তো যে সেটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে। আর ইনি দেখেন একটা ইমেজের উপর তার টেক্সট গুলো বসাইছে, কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা সেই কারণে একটা সলিড কালারই চুজ করব। আচ্ছা, সলিড কালারের এখানে কালার চুজ করার বিভিন্ন অপশন আছে, আপনারা এখান থেকে কালার চুজ করতে পারেন। এখানে কিছু কালার দেওয়া আছে, এগুলো আপনারা চুজ করতে পারেন যেটা আপনাদের পছন্দ হয়। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে আপনারা আপনারা যদি আরো অন্যান্য কালার যদি এখান থেকে দিতে চান, এখানে মোর অপশনে যাবেন, দেখেন এখানে কালার সিলেক্ট করার বিভিন্ন একটা মানে বিভিন্ন অপশন আছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো আপনারা কালার এগুলো দেখবেন, দেখে আপনাদের কাছে যেটা বেটার লাগে সেটা আপনারা দিবেন। আচ্ছা, আমি একটা এই কালারটাই দিলাম। এটা আসলে আমরা মানে শুধু দেখানোর খাতিরে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যখন বানাবেন আপনাদের গিগের ইমেজ, তখন আরো সুন্দরভাবে আপনারা কালারগুলো চুজ করবেন, যে কালারগুলো মানে সহজেই সবার নজরে পড়ে, বা যেটার উপর সলিড কালারের টেক্সট দিলে বা দেখা যাচ্ছে যে ব্ল্যাক টেক্সট বা হোয়াইট টেক্সট দিলে এটা দেখতে অনেক মানে মানে সহজেই যাতে বোঝা যায় আর কি। তো আপনারা এইরকম একটা কালার সিলেক্ট করবেন। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলি যে যখন আপনারা গিগের ইমেজ দিবেন, অবশ্যই দুই পাশে কিছু মার্জিন রাখবেন। মার্জিন রাখবেন এই কারণে, দেখেন এই যে ডেটা কালেকশন, যে এই যে গিগের ইমেজটা যেটা দেখতে পাচ্ছি, দেখেন কালেকশন এন্ডটা কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসছে। তো আপনারা যদি একদম এই ইমেজটার যদি দেখায় আপনাদেরকে, আচ্ছা দেখেন এই ইমেজটার যদি একদম ধার ঘেঁষে আপনারা টেক্সট গুলো দেন, তাহলে কিন্তু ওইটা কেটে চলে যাবে, বা দেখা যাচ্ছে যে গিগে ক্লিক না করা পর্যন্ত ওটা ভালোভাবে দেখা যাবে না। তো অবশ্যই চারপাশে একটু করে মার্জিন বা মার্জিন প্যাডিং সম্পর্কে যদি আইডিয়া থাকে তাহলে সহজেই বুঝতে পারবেন। আর যদি আইডিয়া না থাকে তাহলে সহজ কথায় বলি যে চারপাশে কিছু জায়গা ফাঁকা রাখবেন। তো আপনারা সেই ক্ষেত্রে কিছু বর্ডার দিয়ে দিতে পারেন। আচ্ছা, বর্ডার দেওয়ার জন্য আমি একটা সহজ পদ্ধতি অবলম্বন করি, সেটা হচ্ছে যে ইনসার্টে যাবেন, শেপসে যাবেন, একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, কালারটা অবশ্যই চেঞ্জ করে দিবেন। আচ্ছা, আউটলাইনটা তুলে দিবেন, নো আউটলাইন করে দিবেন। আপনারা এখান থেকে বর্ডারের যে কালার দিতে চান আপনারা এটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কি কালার দিব বলেন? কালার সেন্স, আমার কালার সেন্স খুব খারাপ, আপনারা যেটা দিতে বলবেন সেটাই আমি দিয়ে দেবো। স্যার হালকা আকাশি দেন। এটা না না, আরেকটু ডার্ক। হ্যাঁ, এটা। আচ্ছা, ঠিক আছে। স্যার এই জিনিসটা আরেকটু প্রথমে বলেন স্যার, কিভাবে নিলেন ইনসার্ট থেকে তারপরে? আচ্ছা, দেখাচ্ছি আপনাদের। প্রথমে যে ইনসার্টে যাবেন, এখানে দেখেন শেপস অপশন আছে, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেবেন। এটা মানে একটা পদ্ধতি, আরো অনেক পদ্ধতি আছে, আপনারা সেইগুলো ইউজ করবেন। আমি এটা সহজ একটা দেখালাম আপনাদেরকে। আচ্ছা, এই রেক্ট্যাঙ্গেলটাকে টেনে আপনাদের যতটুকু বর্ডার দরকার সেইটুকু দিয়ে দিলেন, ব্যাস, ওকে। এখন এটা যে রাইট ক্লিক করে এখান থেকে শুধু একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে এই যে আউটলাইনটা তুলে দেবেন, নো আউটলাইন করে দেবেন।
ঠিক আছে, এরপর এটা কপি করবেন। এটা এই রেক্ট্যাঙ্গেলটা মানে রেক্ট্যাঙ্গেলটাকে যেটা আমরা বর্ডার হিসেবে ইউজ করতেছি, এটা কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখানেই পেস্ট করুন, করে ব্যাস এই যে ড্র্যাগ করে নিয়ে এসে দিয়ে দিলেন, ব্যাস ওকে। আচ্ছা, দুই পাশে দুইটা বর্ডার হলো, আবার পেস্ট করলেন। মানে এগুলো একটু সহজ টেকনিক যেটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এছাড়াও আরো অনেক পদ্ধতিতে বর্ডার অ্যাড করা যায়, আপনারা সেগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, একটা বর্ডার এই প্রান্তে দিয়ে দিলাম, ব্যাস। ঠিক আছে, চারদিকে একটা বর্ডার কিন্তু হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা হলো, আমাদের চারদিকে একটা বর্ডার হলো, যাতে দেখতে বিষয়টা যাতে সুন্দর লাগে, ব্যাস। ঠিক আছে, এখন আমরা এখানে টেক্সট অ্যাড করব। আমরা কি কি টেক্সট অ্যাড করব সেটা অবশ্যই আমরা আগে থেকে সিলেক্ট করে নেব, বা আমরা আগেই কোনো একটা নোটপ্যাডে বা দেখা যাচ্ছে একটা ওয়ার্ড ডকুমেন্টে আমরা সেই টেক্সটগুলো অবশ্যই লিখে নেব। কারণ আমরা এখানে কি সার্ভিস দিচ্ছি, কি সার্ভিস প্রোভাইড করব, এই বিষয়গুলো আগে আমাদেরকে ঠিক করে নিয়ে, কিওয়ার্ডগুলো ঠিক করে দিয়ে তারপর হচ্ছে আমাদেরকে এই গিগটাতে মানে গিগটা তৈরি করতে আসতে হবে। আচ্ছা, ঠিক আছে, তো আমরা একটা টেক্সট ফাইল বা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করে নিই, দেখি সেখানে আমাদের সব ডকুমেন্টগুলো আমরা রাখবো। আচ্ছা, আপনাদের গিগে আপনারা কি কি সার্ভিস দিবেন সেটা একটা লিস্ট আমরা করি। দেখতে পাচ্ছেন টেক্সট? জি স্যার। এবার অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আচ্ছা, আপনারা কি কি সার্ভিস দিবেন এটা অবশ্যই আপনারা যেটা জানেন যে আপনারা কি সার্ভিস দেন। প্রথমে ধরেন একটা দিব হচ্ছে ডেটা এন্ট্রি, কারণ ডেটা এন্ট্রি রিলেটেড যে জবগুলো আছে এটা যখন কেউ খুঁজতে আসে, তো দেখা যাচ্ছে ফাইবারে প্রথমে আগে সার্চ করে ডেটা এন্ট্রি, এরকম সার্চ করে, কিন্তু কেউ সার্চ করে না এরকম ডেটা এন্ট্রি জব, এরকম সার্চ করে, হ্যাঁ, কিন্তু কেউ হয়তো সার্চ করে হচ্ছে ডেটা স্ক্র্যাপিং, বা দেখা যাচ্ছে যে সার্চ করলেও ডেটা এন্ট্রি এই কিওয়ার্ডটা যে পরিমাণ সার্চ করে, ডেটা স্ক্র্যাপিং বা ডেটা মাইনিং এই ওয়ার্ডগুলো তার থেকে অনেক কম সার্চ করে। তো আমাদের মেইন কিওয়ার্ডটা হবে হচ্ছে ডেটা এন্ট্রি। আচ্ছা, তারপর ধরেন আর কি কি দিচ্ছেন আপনারা, ডেটা মাইনিং, ডেটা স্ক্র্যাপিং, PDF to word convert, PDF to Excel convert, PDF to Excel এরকম লিখবেন। তারপর হচ্ছে এই বিষয়গুলো ধরেন আমি এই কয়টাই দিলাম। আপনারা যখন আপনাদের গিগের ইমেজ ক্রিয়েট করবেন তখন অবশ্যই আপনাদের কি কি সার্ভিস আপনারা প্রোভাইড করতেছেন এটার একটা লিস্ট করে নেবেন, এবং সেই অনুযায়ী হচ্ছে আপনারা আপনাদের গিগ ইমেজটা তৈরি করবেন। আচ্ছা, ঠিক আছে, ধরেন আপাতত আমরা এই পাঁচটাই দেখালাম। আপনারা যে সার্ভিসগুলো সেল করবেন বা যে সার্ভিসগুলো আপনারা দিতে পারবেন আপনাদের গিগের ইমেজে এই বিষয়গুলো অ্যাড করবেন। তবে চেষ্টা করবেন যে মেইন সার্ভিসগুলো বা যারা নর্মালি বায়ার কিনতে এসে সার্ভিস নিতে এসে যে কিওয়ার্ডগুলো সার্চ করে সেগুলোই আপনারা মূলত আপনাদের গিগে রাখার চেষ্টা করবেন। যেমন দেখেন যে ইনি হচ্ছে ওনার গিগে মাত্র কয়টা দিতে, 5টা কিওয়ার্ড বা 5টা সার্ভিসের নাম দিতে। দেখা যাচ্ছে ওনাকে আরো অন্যান্য কাজগুলো দিলেও সেগুলো উনি করে দিতে পারবেন, অসুবিধা হবে না। তো আপাতত যেগুলো উনি মেইনলি টার্গেট করছে বা আমরা কিছু বিগত 3-4 দিন যাবত যেগুলো শিখলাম সেটা হচ্ছে ডেটা এন্ট্রি, ডেটা কালেকশন, ডেটা মাইনিং, ওয়েব রিসার্চ, কপি পেস্ট, তারপর হচ্ছে আপনার PDF টু এক্সেল কনভার্ট, PDF টু ওয়ার্ড কনভার্ট, তারপর হচ্ছে ধরেন এই বিষয়গুলো যেগুলো আমরা দেখলাম আপনারা এই সার্ভিসগুলো একটা
ডকুমেন্ট ফাইলে বা একটা ওয়ার্ড ফাইলে আপনারা লিপিবদ্ধ করে নেবেন। তারপর হচ্ছে সেখান থেকে যখন আপনারা ইমেজ তৈরি করবেন সেখানে সুন্দরভাবে দিয়ে দিবেন, কারণ এই বিষয়গুলো একটু মানে ভেবে চিনতে তারপর হচ্ছে ইনক্লুড করতে হয়। আচ্ছা, আমরা ইমেজটাতে ফিরে যাই। আচ্ছা, এখানে আপনারা আরো বিভিন্ন রকম ডিজাইন করতে পারেন, সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো আমি একটু একটা ইয়ে করি, দেখি কি অবস্থা হয়, চেষ্টা করি। ক্লাসে আসেন তো সবাই নাকি? জি স্যার। জি স্যার। ঠিক আছে স্যার, ইমেজের মধ্যে যদি বেসিক ডিটেইল অ্যাড করি তাহলে তো স্যার অনেক ছোট দেখা যাবে না স্যার? না, বেশি ডিটেলস অ্যাড করতে সেটা তো আমি বললাম আপনাদেরকে। দেখেন যে এনার কথা যেটা আমি উদাহরণ হিসেবে বললাম, যে দেখেন ইনি মাত্র 5টা সার্ভিস, যেটা উনি বা বলা যায় যে কি নোট যেগুলো আছে ওনার সার্ভিসের, সেই বিষয়গুলো উনি ওখানে তুলে ধরছেন। তো আমিও দেখেন আপনাদেরকে প্রথমে বললাম যে এই আমি এক্সাম্পল হিসেবে 5-6টার কথা বললাম। তো আপনারা এরকম করে খুঁজে খুঁজে বের করবেন যে আপনাদের গিগের মেইন সার্ভিসটা কি, এরকম 5-6টা আপনারা ইনক্লুড করবেন, যাতে এটা গিগে ক্লিক না করেও দেখা যায় যে হ্যাঁ আসলে সার্ভিসগুলো আপনারা কি দিচ্ছেন, বা দেখতে যাতে বেটার হয়। আপনারা দেখা যাচ্ছে যে স্যার আমরা কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডটা ইউজ করতে পারবো? হ্যাঁ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা বিষয় দেখাই, যে দেখেন এনার গিগের ইমেজে ইনি হচ্ছে 5টা সার্ভিসের কথা উল্লেখ করছে। দেখেন এখানে কিন্তু উনি কতগুলো সার্ভিস উল্লেখ করছে, দেখছেন আপনারা? ই কমার্স প্রোডাক্ট লিস্টিং, ওয়ার্ডপ্রেস ডেটা এন্ট্রি, শপিফাই ডেটা এন্ট্রি, বিজনেস কার্ড এন্ট্রি। তো এতগুলো যদি উনি হচ্ছে ওনার এই গিগের ইমেজে অ্যাড করতো তাহলে কিন্তু আর দেখা যেত না। তো আপনাদের সার্ভিসগুলোর মধ্যে যে মেইন সার্ভিসগুলো থাকবে, অথবা যে বিষয়গুলো হচ্ছে কোনো বায়ার যখন কিনতে এসে যখন সার্চ করে তখন সেগুলো যাতে সামনে আসে, বা দেখা যাচ্ছে যে মেইন কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো আপনারা হচ্ছে ফাইবার গিগের ইমেজে দিবেন। যেমন ধরেন যে এখান থেকে ডেটা এন্ট্রি, আচ্ছা ডেটা মাইনিংটা দিতে পারেন, বা অনেকে এই জিনিসে সার্চ করে এটা দিতে পারেন। আচ্ছা, ডেটা স্ক্র্যাপিং দিতে পারেন, হ্যাঁ দিতে পারেন। তারপর ধরেন যে এটা দিতে পারেন, এটা দিতে পারেন। এরকম যেগুলো আপনাদের সার্ভিসের মেইন কিওয়ার্ড যেগুলো আছে এগুলো আপনাদের গিগে বা গিগের ইমেজে আপনারা অ্যাড করবেন। তারপর যখন আপনারা গিগের ডিটেলস লিখবেন তখন ওখানে গিয়ে দেখেন যে এখানে যত সার্ভিস বা যত রকমের সার্ভিস আছে এগুলো আপনারা ইনক্লুড করবেন, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তো চলেন একটু দেখি কি অবস্থা। এখানে আরো অনেক ডিজাইন আপনারা অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি একটু একটা ডিজাইন অ্যাড করার চেষ্টা করি, দেখি কেমন হয়। এটা মানে এক্সপেরিমেন্ট বা পরীক্ষামূলক বলতে পারেন, ভালো বা খারাপ এটা বলতেছি না। আপনারা যখন নিজেদের ইমেজগুলো ডিজাইন করবেন বা নিজেদের গিগগুলো যখন ডিজাইন করবেন তখন অনেক সুন্দরভাবে ডিজাইন করবেন। আর হচ্ছে ফাইবারে অবশ্যই ফাইবার নিয়ে স্টাডি করবেন যে ফাইবারে কে কিরকম গিগ পাবলিশ করতেছে, কে কি লিখতেছে, বা যারা টপ লেভেল সেলার আছে তারা কি কিওয়ার্ড ইউজ করতেছে, তারা কিভাবে ডেসক্রিপশন লিখছে, কিভাবে গিগের ইমেজটা তৈরি করছে, গিগের ডিসক্রিপশন কিভাবে লিখছে, এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন খুব ভালোভাবে। আচ্ছা ঠিক আছে, দেখি। আচ্ছা, মেজবাউল, আচ্ছা তো আপনারা প্রথমে একটা এখানে টাইটেল অবশ্যই দিবেন, বা যেটাকে আমরা বলতে পারি হেডিং বলতে পারি। তো এরকম একটা হেডিং আপনারা দিয়ে দিবেন যাতে যেটা প্রথমেই সবার সামনে আসে আর কি, বা চোখে এটা পরে। দেখেন এই যে দিছে হেডিংটা, সেটা দিতে হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো আপনারা এরকম দিতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে আপনারা এইভাবে লিখতে পারেন। একটা দেখাই। আচ্ছা, এখানে লেখার জন্য আপনারা একটা কাজ করবেন, ইনসার্ট অপশনে যাবেন। ইনসার্ট অপশনে গিয়ে দেখেন এখানে অপশন আছে হচ্ছে যে টেক্সট বক্স। আচ্ছা, এই যে টেক্সট বক্সটা আপনারা এখানে অ্যাড করবেন। তারপর এখানে আপনারা যেটা লিখতে চাচ্ছেন সেটা লিখবেন। আচ্ছা, আপনারা দিলেন যে প্রফেশনাল ডেটা এন্ট্রি সার্ভিস, এরকম হেডিং আপনারা দিতে পারেন।
যেটা সবাই আসলে সবারই নজরে আসবে। আচ্ছা, তারপর এটার ফন্টটা আপনারা চেঞ্জ করতে পারেন, আপনাদের যেটা পছন্দের ফন্ট আছে সেটা আপনারা দিতে পারেন, অথবা যেটা দেখতে একটু বেটার মনে হয় বা হেডিং হিসাবে আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, টেক্সটের কালারটা একটু চেঞ্জ করে দেখি যে টেক্সটের কালারটা চেঞ্জ করলে সাদাতে বেটার লাগে বা আচ্ছা, এটাই মনে হয় বেটার লাগতেছে। ফন্টটা চেঞ্জ করবেন, এখান থেকে আপনাদের যে ফন্ট দিলে বেশি বেটার মনে হয় সেটা আপনারা দিবেন। হ্যাঁ, আমি এটাই দিলাম। আপনাদের কাছে যেটা বেটার মনে হয় আপনারা দিবেন, সার্চ করে করে দিবেন, কোনো অসুবিধা নেই। যেটা দেখতে সুন্দর লাগে, আপনাদের কাছে ভালো লাগে, সেটাই আপনারা দিবেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, এটা একটা দিলেন। আপনারা একটা সুন্দর একটা হেডিং দিবেন। অবশ্যই দুই পাশে একটু জায়গা ফাঁকা রাখবেন, যে কারণে আমি বলছিলাম যে কারণ মার্জিন প্যাডিং হিসেবে কিছু জায়গা ওখান থেকে নিয়ে নেয়। তো আপনারা সুন্দর একটা হেডিং এভাবে দিয়ে দেবেন, প্রফেশনাল ডেটা এন্ট্রি সার্ভিস। আচ্ছা, এখান থেকে আরেকটা কাজ করতে পারেন, দেখি যে কেমন লাগে। আচ্ছা, এটাকে আগের থেকে একটু বেটার মনে হচ্ছে? যে আমাদের যে সার্ভিসটা বা আমাদের সার্ভিস রিলেটেড যে কিওয়ার্ড, মেইন কিওয়ার্ডটা, সেটা কিন্তু একটু হাইলাইট হলো, তাই না? প্রফেশনাল ডেটা এন্ট্রি সার্ভিস। জি স্যার। আচ্ছা, আপনারা দিবেন, আপনারা আপনাদের যেভাবে বেটার মনে হয় আপনারা সেভাবে দিবেন, সেভাবে ডিজাইন করবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, আমি এটা দিলাম পরীক্ষামূলকভাবে, বা আপনারা আপনারা যখন ডিজাইন করবেন আপনাদের কাছে যেটা বেটার মনে হবে, যেটা আই ক্যাচি মনে হবে, বা যেটা সহজেই সবার চোখে পড়বে, এরকম ভাবে আপনারা সাজাবেন। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আপনাদের সার্ভিসগুলো আপনারা দিতে পারেন, যে আমরা এখানে কি কি সার্ভিস ইনক্লুড করলাম বা কি কি সার্ভিস ইনক্লুড করব। ধরেন আমরা আমাদের সার্ভিসের মধ্যে থেকে যে মেইন 5টা সার্ভিস, এগুলো হচ্ছে আমরা ওখানে অ্যাড করব। তো অ্যাড করার জন্য টেক্সট দেওয়ার জন্য আমরা কি দেখাচ্ছিলাম যে ইনসার্টে গিয়ে টেক্সট বক্স, আচ্ছা এখানে একটা টেক্সট বক্স অ্যাড করে দিই। আচ্ছা, অবশ্যই ফন্টগুলো যাতে সহজেই চোখে পড়ে বা ফন্টগুলো যাতে দেখেই প্রথমেই যাতে সবার নজরে আসে এরকম ফন্ট দিবেন, এরকম কালার দিবেন। আচ্ছা, আচ্ছা, এভাবে ডিজাইন করে আপনাদের কাছে যে ডিজাইনটা বেশি বেটার মনে হয় আপনারা সেটা এখানে দিবেন। আচ্ছা, দেওয়ার পর লাস্টের চিহ্নগুলো কোথায় দিলেন? আচ্ছা, সবগুলো সিলেক্ট করে এই দেখেন এখানে বুলেট পয়েন্ট দেওয়ার অপশন আছে, বুঝছেন? দেখেন বুলেটস লেখা আছে, এখানে ক্লিক করার পর দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের বুলেট এখানে অ্যাড করার অপশন আছে। তো এখান থেকে যেটা আপনার কাছে বেটার মনে হয় সেটা আপনি সিলেক্ট করে দিবেন। জি স্যার। ঠিক আছে। যারা স্যার পাওয়ার পয়েন্টের বেসিক জানেন তাদের কাছে হয়তো একটু বোরিং লাগতে পারে, তবে যারা জানেন না তারা এখান থেকে ভালোভাবে দেখে নেন। আচ্ছা, কেউ কিছু বলছিলেন? আচ্ছা, আপনাদের সার্ভিসগুলো এখানে বা সার্ভিসের যে মেইন কিওয়ার্ডগুলো আছে সেগুলো এখানে অ্যাড করার পর এটা একটু ছোট লাগতেছে, তাই না? এটা ঠিক করি।
আচ্ছা, আরেকটা বিষয় বলি, আমি ডিজাইন বিষয়ে খুব একটা পারদর্শী না। তো আপনারা যারা ডিজাইন বিষয়ে ভালো সেন্স রাখেন, তারা আপনারা সুন্দরভাবে ডিজাইন করবেন। যত ভালোভাবে পারেন আপনারা এখান থেকে ডিজাইন করবেন। স্যার ওই যে ফন্ট গুলোর মাঝখানে যে গ্যাপটা আছে ওইটা কমানো যাবে? আচ্ছা, দেখি কমানো যায় কিনা। তো হেডলাইনটার গ্যাপ গুলো একটু কমিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, এটা ফন্টের উপর আসলে ভ্যারি করে, বুঝছেন? আপনি অন্য একটা ফন্টে দিবেন, দেখবেন যে এই গ্যাপ গুলো কমে গেছে, এরকম অবস্থা। ওটা ডিজাইন পার্ট থেকে আপনারা দেখে নেবেন, আমি জাস্ট আপনাদের শুধু এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে আপনারা এইভাবে করতে পারেন। আপনারা যেভাবে খুশি এখান থেকে ডিজাইন করবেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা ক্যানভা থেকেও ডিজাইন করতে পারেন, ওখানে আরো সুন্দর সুন্দর টেমপ্লেট পাওয়া যায়। তো ওখান থেকে আপনারা ডিজাইন করতে পারেন। ওটা আপনাদেরকে পরে দেখাবো। আপাতত যেহেতু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সবার কাছেই অ্যাভেলেবল এবং দেখা যাচ্ছে যে এই বিষয়ে সবাই মোটামুটি একটু আইডিয়া রাখেন, তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টেই আপাতত দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা সার্ভিস কি অ্যাড করা যায়? আচ্ছা, আর অ্যাড করবো না, এই কয়টাই রাখি। আপনারা এরকম কিনোড বা দেখা যাচ্ছে আপনাদের গিগের যে মেইন কিওয়ার্ড গুলো থাকবে সেগুলো 4টা 5টা 6টা এখানে অ্যাড করে দিবেন। ঠিক আছে। আচ্ছা, তো এই 5টা। স্যার এখানে কপি পেস্টটা তো অ্যাড করা যায়? জি, কপি পেস্টটা স্যার? হ্যাঁ করতে পারেন। আচ্ছা, জি। আচ্ছা, দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক। তো আরেকটা বিষয় একটু দিবেন যে যারা মূলত এখানে বায়াররা যারা কাজ কিনতে আসে বা সার্ভিস কিনতে আসে, তারা কিন্তু প্রাইজের বিষয়টা অনেক খেয়াল করে। তো আপনি এখানে এরকম ভাবে লিখে দিতে পারেন যে আপনার প্রাইসটা কত বাজেট থেকে শুরু হচ্ছে, বা আপনি কিরকম মূল্যে কাজ করে দিতে চাচ্ছেন। তো এরকম একটা বিষয় আপনারা এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, দেখি স্টার্টিং অ্যাট। ধরেন আপনারা $5 থেকে সার্ভিস সেল করা শুরু করবেন, তো এরকম এখানে লিখে দিবেন। আচ্ছা, স্টার্টিং অ্যাট এটার থেকে আমাদের যে প্রোডাক্টের বা আমাদের সার্ভিসের যে মূল্যটা, এটা হচ্ছে হাইলাইট থাকা বেশি জরুরি। আচ্ছা, ডিজাইন পার্টটা হচ্ছে আপনাদের মূলত নিজস্ব একটা ব্যাপার। আপনারা এখান থেকে যত সুন্দরভাবে ডিজাইন করতে পারেন সেটা আপনাদের জন্য একটা অ্যাডভান্টেজ। বা আপনারা যত ভালোভাবে ডিজাইন করবেন, দেখা যাচ্ছে যে আপনাদের গিগের ইমেজটা দেখতে তত ভালো লাগে। আমি নর্মালি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে সহজে আপনারা হচ্ছে পাওয়ার পয়েন্ট ইউজ করে একটা গিগ তৈরি করতে পারেন, সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, ধরেন আপনারা এইভাবে দিলেন স্টার্টিং অ্যাট $5, এরকম আপনারা লিখে দিলেন। আচ্ছা, এখানে যদি আপনাদের যদি এই গিগের যদি স্পেশাল কোনো সার্ভিস থাকে, বা দেখা যাচ্ছে যে আপনারা যদি স্পেশাল কোনো সার্ভিস এখানে প্রোভাইড করে থাকেন, সেটা এখানে অবশ্যই অ্যাড করবেন। ধরেন যে হচ্ছে আপনারা হচ্ছে 24 ঘন্টা সময়ের মধ্যে ক্লায়েন্টের কাজ আপনারা করে দিতে পারেন। ধরেন আপনারা 24 ঘন্টা সময়ের মধ্যে এখানে সার্ভিস আপনারা ডেলিভারি করতে পারেন। তো এই বিষয়গুলো হচ্ছে ধরেন আপনার গিগের একটা অ্যাডভান্টেজ বা দেখা যাচ্ছে যে একটা প্লাস পয়েন্ট। তো আপনারা সেগুলো এখানে অ্যাড করে দিতে পারেন।
একটা টেক্সট বক্স অ্যাড করবেন। আপনারা বলে দিলেন যে ফাস্টেস্ট ডেলিভারি উইদিন 24 আওয়ার্স। যে কোনো কালার একটা আপনারা দিয়ে দিবেন, যেটা আপনাদের কাছে বেশি ভালো মনে হয়। ব্যাস, এভাবে সিম্পলি আপনারা একটা গিগ ডিজাইন করতে পারেন। আরো অনেক ভাবে আপনারা গিগ ডিজাইন করতে পারেন, সেটা আপনারা ফাইবার থেকে রিসার্চ করে আপনারা দেখবেন যে কারা কিভাবে গিগ তৈরি করে, কোন গিগগুলো বেশি চলে, বা কিভাবে গিগ ক্রিয়েট করলে সবার কাছে বেশি আই ক্যাচি মনে হয়। এই বিষয়গুলো আপনারা রিসার্চ করবেন, তারপর হচ্ছে আপনারা সুন্দর করে ফাইবারের জন্য গিগের ইমেজ তৈরি করবেন। আমি যে আপনাদেরকে দেখালাম এইভাবেই করতে হবে বা এইভাবে না করলে হবে না, এরকম কোনো বিষয় না। আপনারা আমি শুধু আপনাদেরকে বললাম যে কি কি বিষয় আপনারা মাথায় রেখে গিগটা তৈরি করবেন, কি কি ডেটা দিবেন, বা দেখা যাচ্ছে কি কি ইনফরমেশন আপনাদের গিগে প্রোভাইড করবেন, এই বিষয়গুলো আপনাদেরকে বললাম। তো বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা মেজবাউল, কি অবস্থা বলেন? আচ্ছা, ফাইবার গিগের সাইজটা হয় হচ্ছে 550 বাই 370, অর্থাৎ উইডথের দিকে হবে হচ্ছে 550 আর হচ্ছে হাইটের দিকে হবে হচ্ছে 370। আচ্ছা, আপনারা যদি ক্যানভাসে যখন আমার অ্যাটেন্ডেন্সটা কি দিছেন যে ছিল? জি জি, আপনারা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। হ্যালো স্যার, আমি কি এটা ফটোশপে করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আপনার যদি ফটোশপে ভালো ধারণা থাকে আপনি ফটোশপে করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার। ঠিক আছে, যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইনার না, বা আমরা দেখা যাচ্ছে যে ফটোশপ এক্সপার্ট না, তো সেক্ষেত্রে আমরা সহজে কিভাবে আমাদের কাজটা চালাতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাই দিলাম। আপনার যদি ভালো অভিজ্ঞতা থাকে ফটোশপ নিয়ে, তো আপনি ওখান থেকে আরো সুন্দরভাবে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এটা তো আমরা বানালাম, এখন এটা হচ্ছে আমাদের একটা স্লাইড আছে, তো আমরা এটাকে ইমেজ হিসেবে কনভার্ট করব কিভাবে, বা ইমেজ হিসেবে সেভ করব কিভাবে সেটা একটু দেখাই। ধরেন আমাদের এটা হয়ে গেছে, এখন ধরেন আমরা এই যে ফাইল অপশনে যাবেন, সেভ অ্যাজ, ডেস্কটপে যদি সেভ করতে চান ডেস্কটপে, বা যে ফোল্ডারে বা যে ড্রাইভে আপনারা সেভ করতে চান সেখানে যাবেন। আচ্ছা, তারপর দেখেন এখানে একটা অপশন আছে জেপিইজি। আচ্ছা, আপনারা এই জেপিইজি ফরম্যাটে সেভ দিয়ে সেভ করবেন। আচ্ছা, যেহেতু আমরা একটাই স্লাইড এখানে, তো আমরা জাস্ট দিস ওয়ান সেভ করে দিচ্ছি। আপনাদের যদি একাধিক স্লাইড থাকে বা দুই তিনটা একসাথে যদি বানান, বা এখানে যদি আরো একটা স্লাইড থাকতো, সেক্ষেত্রে আপনারা অল স্লাইড করতে পারতেন, সমস্যা নেই। আমাদের তো শুধু একটাই। আচ্ছা, দেখি এখন ওটা সেভ হলো কোথায়। এই যে নিউ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এখানে আমাদের ওই ইমেজটা সেভ হয়েছে। আচ্ছা, এটা না, আচ্ছা ওটা সম্ভবত এখনো সেভ হয় নাই, দেখি আগে। পিকাসের পাশে আছে, পিকাসের পাশে ডেস্কটপে। আচ্ছা আচ্ছা, যেহেতু আমরা অল স্লাইড দেই নাই, শুধু একটা দিছি, তো যার কারণে সিঙ্গেল এটা চলে আসছে। দেখেন, ঠিক আছে, ইমেজ তাহলে তৈরি হয়ে গেল, তাই না? কাস্টম সাইজটা কিভাবে দিব? কাস্টম সাইজ বলতে যে 550 বাই 370, তাই না? জি, এটা কিভাবে করবো এখানে? আচ্ছা, দেখাচ্ছি আপনাদেরকে।
পড়তে তারা স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না বা তারা ওটা পড়তে আগ্রহী না, কিন্তু আপনি কি দেখাচ্ছেন যে আপনার হচ্ছে ছবি যেটা বা আপনার কাজের যে যেটা এক্সাম্পল দেওয়া আছে বা কাজের যেটা স্যাম্পল দেওয়া আছে ওইটা উনি দেখলে সহজেই বুঝতে পারতেছে না ঠিক আছে কাজ করতেছে। বা আপনার যেটা রিভিউ আছে প্রোফাইলে, এটা যখন ক্লায়েন্ট দেখবে যে হ্যাঁ এটার প্রোফাইলে একটা দুইটা তিনটা বা পাঁচটা রিভিউ আছে, তখন ক্লায়েন্ট আপনাকে প্রোফাইল দেখেই বুঝতে পারবে বা আপনার গিগ দেখেই বুঝতে পারবে যে না এই আসলে কাজ করে বা এই আসলে কাজ পারে, যার কারণে এর প্রোফাইলে রিভিউ আছে বা দেখা যাচ্ছে যে কাজের স্ক্রিনশট গুলো সে হচ্ছে গিগে আপলোড দিয়ে রাখছে। এটা হচ্ছে বিষয়। আপনারা গিগটা এভাবে বানাবেন। আর আচ্ছা একটু সময় চেয়ে দিচ্ছি। আচ্ছা, তো এটা তো করতে পারবেন ইনশাল্লাহ আশা করি। আর হচ্ছে এখানে কিছু অপশন আছে যে আমরা যেরকম করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, তারপর টেক্সট অ্যাড করলাম, টেক্সটের কালারগুলো অ্যাড করলাম। এখানে নরমালি হচ্ছে কাস্টম যে রেশিওগুলো থাকে বা সেটা আপনাদেরকে একটু দেখাই যে ইনসার্ট করে ইনসার্ট অপশনে ইনসার্ট ডিজাইন অপশনে গিয়ে ভাই প্রেজেন্টেশন অফ করা। ও আচ্ছা সরি, এখন ঠিক আছে তো না? জি ভাই। আচ্ছা, আপনারা হচ্ছে আপনাদের স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা যেভাবে চেঞ্জ করছিলেন সেরকম করে ডিজাইন অপশনে যাবেন। এখানে দেখেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের একটা অপশন আছে, এখানে দেখেন স্লাইডের সাইজের একটা অপশন আছে। তো এখানে একটা স্ট্যান্ডার্ড রেশিও দেওয়া আছে বা ওয়াইড স্ক্রিন রেশিও দেওয়া আছে। আর আপনারা যদি কাস্টম এখান থেকে অন্য কোনো উইথ দিতে চান বা কাস্টমাইজ করতে চান সেটাও এখান থেকে আপনারা করতে পারেন। তো আমরা যেটা জানি যে ফাইবারে নরমালি হচ্ছে 550 বাই 370 পিক্সেল নেয়, তো আমরা পিক্সেলের হিসাবটা জানি। তো এখানে পিক্সেলের হিসাবটা অ্যাড করার অপশন আছে কিনা একটু দেখি। আচ্ছা, এখানে পিক্সেলের অপশনটা অ্যাড করার অপশন নাই। তো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইঞ্চিতে দেওয়া আছে। এটা আপনারা ইঞ্চিতে কনভার্ট করতে আপনারা গুগল থেকে সহজে একটু দেখে নেবেন যে আমরা একটু সার্চ করে দেখি যে পিক্সেল টু ইঞ্চি। আচ্ছা, দেখেন এখানে অনলাইনে অনেক টুল পাওয়া যায়, এখান থেকে আপনারা পিক্সেল থেকে ইঞ্চিতে কনভার্ট করে নিতে পারেন। তো আমরা একটু দেখি যে 550 পিক্সেলে কত ইঞ্চি হয়। 5.78 ধরলাম যে 5.78 বা 5.79 আর হচ্ছে 550 5.73 ধরলাম যে 5.73 ইঞ্চি। আর হচ্ছে আমাদের হাইটটা কত দেওয়া লাগতে পারে দেখি। আচ্ছা 3.85, এটা একটু মনে রাখেন 3.85 আর হচ্ছে কত ছিল। আচ্ছা, তো আমরা এটা এখানে দেই। আচ্ছা 3.85, এটা দেওয়ার পর ওকে দিয়ে দিবেন। আচ্ছা, এটা আপনাদের চলে আসলো। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে যে এখন যে ইমেজের যে সাইজটা চলে আসছে এটা 550 বাই 370 এ আছে। আচ্ছা, এটা যদি আমরা এখন এক্সপোর্ট করি। স্যার জি স্যার এক্সপোর্ট করার আগে বর্ডার গুলো নিচে নামাই দিলে ভালো হতো না, যেটা আমরা ওই যে হালকা আকাশি কালার দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমাদের এই বর্ডারটুকু নিয়েই হচ্ছে আমাদের 550 পিক্সেল, বুঝতে পারছেন? আপনি জি, স্যার। আপনি বলেছেন যে বর্ডারটাকে নিচে নামাই দেবেন, তা না, আমাদের হচ্ছে এই
বর্ডারটা সহই হচ্ছে আমাদের 550 পিক্সেল আছে। মানে স্যার এই যে ম্যানুয়ালি টেনে নিচে লাইনটার সাথে লাগানো যাবে না, মানে গিগে দেখা যাচ্ছে যে যথেষ্ট পরিমাণ ডিটেলস আপনারা দিতে পারেননি, কিওয়ার্ডটা ভালোভাবে দিতে পারেন নাই। তো সেক্ষেত্রে হবে কি, গিগের মার্কেটিং করা, আপনি দেখা যাচ্ছে প্রচুর মার্কেটিং করতেছেন কিন্তু গিগ সামনে আসতেছে না। অর্থাৎ ফাইবারের গিগের মার্কেটিং করার আগে আপনাকে অবশ্যই গিগটাকে পরিপূর্ণভাবে তুলে ধরতে হবে। অর্থাৎ আপনার কন্টেন্টটা যাতে বেটার হয়, বা আপনি যে কন্টেন্টের মার্কেটিং করতেছেন বা আপনার যে প্রোডাক্টের বা যে সার্ভিসের মার্কেটিং করতেছেন, ওই সার্ভিসটা বা দেখা যাচ্ছে যে ওটাও যাতে বেটার হয়, এবং আপনারা যেটার থ্রুতে, অর্থাৎ আপনাদের গিগের থ্রুতে আপনারা মার্কেটিং করতেছেন, যাতে গিগটাও যাতে স্বয়ংসম্পূর্ণ এবং অত্যন্ত তথ্যবহুল, দেখা যাচ্ছে যে তথ্য সমৃদ্ধ হয়, এটা আপনাদেরকে অবশ্যই করতে হবে। তো আপনারা ফাইবারের গিগ তৈরির জন্য এরকম করে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করে ইমেজ বানাতে পারবেন তো ইনশাল্লাহ, তাই নাকি? ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ। ঠিক। আচ্ছা, আপনারা যারা একটু এক্সপার্ট আছেন বা দেখা যাচ্ছে একটু ভালো পারেন, তারা ক্যানভা থেকে হেল্প নিতে পারেন। ক্যানভাটা আরো আপনাদেরকে বেটার ফাংশনালিটি প্রোভাইড করবে, তো ওখান থেকে আপনারা আরো সুবিধা পাবেন। স্যার ক্যানভা থেকে তো মনে হয় ভালো হবে। ভাইয়া জি, বলতেছি ক্যানভাতে আমরা কি প্রেজেন্টেশন নিব না ব্যানার নিব? আচ্ছা, ওখান থেকে ব্যানার হিসেবে আপনারা কাস্টম ব্যানার হিসেবে নিতে পারেন। মানে ওই ব্যানার হিসেবে করলেই বেটার হবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে। ব্যানার নিয়ে ওখান থেকে ব্যানারের একটা কাস্টম সাইজ নেবেন, কাস্টম সাইজ নিয়ে ওখানে আপনারা ডিজাইন করবেন। ওখানে বিভিন্ন টেমপ্লেট আছে, ওগুলো আপনারা কাস্টমাইজ করবেন, বিভিন্ন ফন্ট অ্যাড করবেন, কালার অ্যাড করবেন, করে ওইটাকে ব্যানারটাকে সুন্দরভাবে সাজাবেন। ফাইবারের যে প্রফেশনাল গিগগুলো আছে, এগুলো সম্পর্কে আপনাদেরকে ভালো ধারণা নিতে হবে। দেখেন, ইনার গিগে কিন্তু মোটামুটি ভালো সেল আছে। এখানে প্রায় 143টা রিভিউ পাইছে, মানে প্রায় উনি দেখা যাচ্ছে 200-250টার উপরে উনি কাজ করছে। আচ্ছা, এখানে প্রায় 200-250 বা তারও বেশি উনি কাজ করছে, এটা আমার একটা আইডিয়া, এবং এখানে কিন্তু ওনার ভালো রেটিং আছে। আচ্ছা, তো আপনারা ওনার গিগটা ফলো করতে পারেন, বা দেখা যাচ্ছে যে টপ লেভেল যে সেলাররা আছে তাদের গিগগুলো আপনারা ফলো করতে পারেন। তো আপনারা এখানে সার্চ দিবেন ডেটা এন্ট্রি। তো নরমালি আমি যে মেথডগুলো ফলো করি হচ্ছে আপনার গিগ তৈরির ক্ষেত্রে বা গিগের জন্য যে ইনফরমেশনগুলো লাগবে সেগুলো কালেক্ট করার ক্ষেত্রে আমি যে পদ্ধতি বা মেথডগুলো ইউজ করি সেগুলোই নরমালি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন, আমরা ডেটা এন্ট্রি লিখে সার্চ দিছি, এটা হচ্ছে আমাদের মেইন একটা কিওয়ার্ড। আমরা ডেটা এন্ট্রি লিখে সার্চ দিছি, দেখেন এখানে কতগুলো জব আসছে, 48,403টা জব এখানে বা সার্ভিস এখানে আসছে। আচ্ছা, এখানে যদি আমরা কিওয়ার্ডটাকে একটু আলাদা করে দেখি, ডেটা এন্ট্রি সার্ভিস লিখলাম, দেখি কি অবস্থা। দেখছেন, এখানে কিন্তু এটা বেড়ে গেছে। ডেটা এন্ট্রি সার্ভিস লিখছি আমরা, এখানে কিন্তু জবের পরিমাণ বেড়ে গেছে। অর্থাৎ আপনারা যদি ডেটা এন্ট্রি এই ওয়ার্ডটা দিয়ে সার্চ করেন, বা ডেটা এন্ট্রি এই ওয়ার্ডটাকে যদি আপনারা কিওয়ার্ড হিসেবে চুজ করেন, আপনাদের প্রতিযোগিতা হবে হচ্ছে 43,403 জনের সাথে। আর আপনারা এই ধরেন 48,403 জনের সাথে। আর আপনারা যদি এই কিওয়ার্ডটাকে যদি টার্গেট করেন যে ডেটা এন্ট্রি সার্ভিস, তাহলে আপনাদের ওখানে প্রতিযোগীর সংখ্যা বেড়ে গেল হচ্ছে প্রায় 20,000-এর মতো, বা দেখা যাচ্ছে যে 15,000-এর মতো। 48,000 থেকে দেখা যাচ্ছে 61,000। তো আপনারা দেখা যাচ্ছে যে এরকম কিওয়ার্ড চুজ করবেন যেটাতে আসলে সার্ভিসে মানে কম্পিটিশনটা কম, বা দেখা যাচ্ছে যে ওই রিলেটেড গিগ কম আছে। আচ্ছা, দেখেন এখানে আপনাদেরকে আরেকটা জিনিস আপনাদের দেখাই, বা এরকম সার্ভিস আপনারা পরবর্তীতে ফাইবারে প্রোভাইড করতে পারবেন। দেখেন, প্রথমেই দেখি যে ব্যাকলিংকস এখানে কতগুলো আছে। দেখছেন, আপনারা শুধু ব্যাকলিংকের আপনাদের যখন এসইওটা দেখাবো আমি,
তখন আপনাদেরকে ব্যাকলিংক করা দেখাবো। তো আপনারা যে এই যে ব্যাকলিংক এই সার্ভিসটা যদি আপনারা প্রোভাইড করতে পারেন, দেখেন তাহলে এখানে কম্পিটিশনটা কত কম, 12,026 জন এখানে এই কিওয়ার্ডের আন্ডারে সার্ভিস সেল করতেছে বা গিগ আছে। তাহলে আমরা চিন্তা করেন যে কম্পিটিশনটা এখানে কম কত, এখানে 12,000 সার্ভিস আছে, আর ওইখানে ডেটা এন্ট্রিতে আপনাদের সার্ভিস আছে 48,000। আচ্ছা, এটাতে চিন্তিত হওয়ার কিছু নাই, যেহেতু আপনারা ডেটা এন্ট্রি নিয়ে প্রথমে হচ্ছে গিগ ক্রিয়েট করবেন, আর ডেটা এন্ট্রিতে কাজ আসলে প্রচুর কাজ, এই কারণে ডেটা এন্ট্রির কাজগুলো এখনো সবার কাছে জনপ্রিয়, এবং যারা প্রথমে কাজ করতে আসে বা দেখা যাচ্ছে যে প্রথমেই ফাইবারে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদের জন্য ডেটা এন্ট্রির কাজটাই অনেক বেটার। আচ্ছা, আমরা যেহেতু ডেটা এন্ট্রি নিয়ে অ্যাপ্রোচ করতেছি, তো আমরা ডেটা এন্ট্রি নিয়েই বেশি রিসার্চ করব, দেখি আগে কি অবস্থা। আচ্ছা, তো গিগ ক্রিয়েট করার সময় আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনাদেরকে অবশ্যই একটা ভালো হচ্ছে টাইটেল, বা আপনাদের গিগের যে টাইটেল আছে বা গিগের যে হেডিং আছে, এটা আপনাদেরকে একটা সুন্দর একটা সিলেক্ট করতে হবে। আর এই কাজগুলো অবশ্যই আপনারা আপনাদের নোট করার জন্য অবশ্যই একটা নোটপ্যাডে অথবা দেখা যাচ্ছে যে ওয়ার্ড ডকুমেন্টে আপনারা এই বিষয়গুলো নোট করে নেবেন। আপনারা 5 থেকে 6টা গিগ আপনারা স্টাডি করবেন। ধরেন যে যারা টপ লেভেল সেলার আছে তাদের 5-6টা গিগ আপনারা স্টাডি করবেন। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে গিগগুলো রিসেন্টলি পাবলিশড, অর্থাৎ দেখা যাচ্ছে যে 1 বছর সময় বা দেখা যাচ্ছে 6 মাস সময়ের মধ্যে যে গিগগুলো পাবলিশ হয়েছে, আপনারা ওই গিগগুলো টার্গেট করবেন। দেখা যাচ্ছে 5 থেকে 7 বছর আগে যে গিগগুলো আছে, ওরাও দেখা যাচ্ছে যে অনেকদিন যাবত কাজ করে, কিন্তু ওই গিগগুলো আমরা টার্গেট করব না। আমরা রিসেন্টলি যে গিগগুলো অনেক ভালো করতেছে বা সার্চ রেজাল্ট সামনের দিকে আসতেছে, সেই গিগগুলো আমরা ফলো করব। আচ্ছা, দেখি এদের গিগে এরা কি কি লিখে রাখছে বা কি কি ইনফরমেশন দিয়ে রাখছে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, দেখছেন ফাইবার চয়েস, এই বিষয়টা কি আপনারা জানেন এই সম্পর্কে? ফাইবার চয়েস রিকমেন্ডেড সার্ভিস দ্যাট পিপল লাভ ফর সুপার। আচ্ছা, ঠিক আছে, জানি না। আচ্ছা, ইয়াসিন আছেন কি ক্লাসে? ইয়াসিন, জি স্যার, কি আছি। কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফাইবার চয়েস এটা সম্পর্কে আইডিয়া আছে আপনার? এই যে ফাইবার চয়েস, না, এটা সম্পর্কে আইডিয়া নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো যে বিষয়টা হচ্ছে ফাইবার চয়েস হচ্ছে যে ফাইবারে পেইড প্রমোশনের কিছু বিষয় আছে, যে আপনি ফাইবারকে যদি পে করেন, তো ফাইবার হচ্ছে আপনার গিগের প্রমোশন করে দিবে, অর্থাৎ ফাইবার গিগের মার্কেটিং করে দিবে, আপনার গিগের মার্কেটিং করে দিবে। অথবা দেখা যাচ্ছে ফাইবার অবশ্যই আপনার সার্ভিসগুলো ঠিক আছে কিনা বা আপনি সার্ভিস প্রোভাইড করতে পারেন কিনা, এই বিষয়গুলো খেয়াল করার পর ফাইবার হচ্ছে আপনার গিগের প্রমোশন ফাইবার নিজেই করে দিবে। তো অথরিটি যদি ওই গিগের হচ্ছে মার্কেটিং নিজেই করে দেয়, তো সেই ক্ষেত্রে কিন্তু ওনার সেল বেড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তাই না? দেখেন এখানে ফাইবার চয়েস, অর্থাৎ ফাইবার হচ্ছে আপনার জন্য একে রিকমেন্ড করতেছে। আচ্ছা, এর দেখেন রিভিউ আছে 97টা। আচ্ছা, এর রিভিউ আছে দেখেন 245টা, এর আছে 180টা। তাহলে এর গিগটা সামনে আসলে কি কারণে বলেন তো? কারণ এর হয়তো কাজ বেটার, বা দেখা যাচ্ছে যে এ হচ্ছে কোনো ফাইবারে কোনো টেস্ট দিছে, বা ফাইবারে দেখা যাচ্ছে পেইড প্রমোশনের মাধ্যমে এ সবার মানে এদেরকে টপকে সামনে আসছে, তাই না? আচ্ছা, এখানে একটা বিষয় আছে, দেখেন এর রেটিংও কিন্তু 5 রেটিং, এরও 5 রেটিং। আচ্ছা, না হয় কনসিডার করলাম যে এর রেটিং একটু কম, যার কারণে হচ্ছে এর পরে এ আছে, কিন্তু এখানে কিন্তু 5 রেটিংটার অনেক আছে। দেখেন এর রেটিং হচ্ছে 5 এবং এ প্রায় 1000-এর উপরে কাজ করছে, তারপরেও কিন্তু ফাইবার যাকে চুজ করছে বা ফাইবার যার গিগটার মার্কেটিং করতেছে, সে কিন্তু এর আগে আছে, অর্থাৎ যার 1000-এর উপর রিভিউ আছে, 5 স্টার আছে, সে এর সাথে পারতেছে না। তো আপনাদেরকে আমি গতদিন একটু বলছিলাম যে ফাইবারে কিছু প্রবলেম ইদানিং গ্যারাইজ হচ্ছে, তো এটা হচ্ছে তার মধ্যে একটা বিষয়, যে ফাইবারকে যদি আপনি ফাইবারের কাছ থেকে যদি পেইড প্রমোশন করে নেন, তো ফাইবার আপনাকে সামনের দিকে রাখবে। বুঝতে পারছেন বিষয়টা? গতদিন কে জানি প্রশ্ন করছিল, সম্ভবত আফসানা, যে হচ্ছে ফাইবারের কিছু ডিমেরিটস বা ফাইবারের কিছু প্রবলেম বলবেন কিনা। তো এটা একটা ফাইবারে এখন একটু ঝামেলা করতেছে এরকম। জি স্যার।
এছাড়াও আরো বেশ কিছু আছে, তো আপনাদেরকে এই বিষয়গুলো আমি বলবো পরে। আর যেহেতু এখন এটাই একটা সিস্টেম হয়ে গেছে, তো এই সিস্টেমগুলো কিভাবে ওভারকাম করা যায় বা এই সিস্টেমটাকে ইউজ করে কিভাবে আমরা প্রফিট করতে পারি বা আমরা অধিক থেকে অধিক পরিমাণ কাজ এখান থেকে পেতে পারি, এই বিষয়গুলো যখন আমরা ফাইবার গিগের মার্কেটিং দেখবো তখন আপনাদেরকে আমি বলবো বা দেখাবো যে কিভাবে এই কাজগুলো করতে হয় বা এই সিচুয়েশনগুলো কিভাবে ওভারকাম করতে হয়। ভাইয়া একটা কোশ্চেন আছে। সময় পাবেন না এরকম একটা অবস্থা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, মাল্টিপল সার্ভিস আপনারা ইচ্ছা করলে সেল করতে পারেন, কিন্তু ওইটা আমি সাজেস্ট করি না পার্সোনালি। কারণ দেখা যাচ্ছে যে একটা থেকে একটাতে দৌড়ে বেড়াবেন, শেষে একটাতেও আপনারা কাজ পাচ্ছেন না। আচ্ছা ভাইয়া, একটু ফাইবারের পেজে যান, যে কোনো একটাতে। হ্যাঁ, না হ্যাঁ এটাতে যান। এই যে উনারা যে নামগুলো দিছে, ইউজার নেম গুলো, এগুলো এক একজনের মানে নামগুলি হচ্ছে, এটা কোনো ম্যাটার করতেছে এখানে? আসলে এটা ম্যাটার করে না, এটা আমি গতদিন বলছিলাম যে আপনারা একটু নিজেদের নামটাই দেওয়ার চেষ্টা করবেন। যেমন ধরেন যে এর নাম হচ্ছে কালিম, তো এই কালিম নামের দেখা যাচ্ছে যে আরো 10-15টা অ্যাকাউন্ট আছে, তো এ দেখা যাচ্ছে যে খুঁজে পাইছে কত, কালিম 21। কালিম 21। হ্যাঁ, এ হয়তো এটা খুঁজে পাইছে। তো এখন আপনাদেরকে যে বিষয়টা আমি বলছিলাম যে একটা ক্লায়েন্টের সাথে আপনি দেখা যাচ্ছে ক্লায়েন্টের 2-3টা কাজ আপনি ফাইবারে করলেন, তো এখন ক্লায়েন্টকে তো আপনি পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে পারবেন না, বা দেখা যাচ্ছে প্রাথমিকভাবে শেয়ার করলেও দেখা যাচ্ছে ফাইবার যদি বুঝতে পারে আপনাকে রেস্ট্রিক্ট করে দিবে। তো এই কাস্টমার যদি বা ওই বায়ার যদি চায় যে এই সেলারের কাজ আমার অনেক ভালো লাগতেছে, তো আমি একটু দেখি তো যে একে বাইরে আমি খুঁজে পাই কিনা, বা দেখা যাচ্ছে যে ফাইবারের বাইরে ওকে আমি সার্চ করে পাই কিনা, তো তখন সে সার্চ করবে যে গুগলে গিয়ে সার্চ করবে বা ফেসবুকে গিয়ে সার্চ করবে বা লিঙ্কডইনে সার্চ করবে, যে কালিম নামে সার্চ করবে। তো দেখা যাচ্ছে সে যদি ওখানে আপনার ওই নেমের সাথে যদি ফাইবার প্রোফাইলের যে ইউজার নেমটা আছে এটা যদি আপনারা সেভ দেন, তো বায়ার কিন্তু আপনাকে ফাইবারের বাইরে গিয়েও খুঁজে পাওয়া মানে সম্ভাবনাটা বেড়ে যায়, তাই না? তো আমি ওই কারণে বলছিলাম যে আপনারা নিজেদের যে নাম আছে ওইটা দেওয়ার চেষ্টা করবেন। বুঝতে পারছেন বিষয়টা আবু রওশেদ? জি ভাই, বুঝতে পারছি। এই কারণে আমি বলছিলাম যে নিজেদেরটা নামটা দেওয়ার চেষ্টা করবেন এরকম। আচ্ছা, ফাইবারে কিন্তু পাকিস্তানি সেলার প্রচুর আছে। এই আমাদের এই কাজগুলোর যে রকম কাজগুলো আমরা সেল করতে যাচ্ছি, পাকিস্তানি সেলার প্রচুর আছে। এরা মোটামুটি অনেক কাজও করে, বেটার বা ভালো কাজও করে। আচ্ছা, এখানে একটা প্রোফাইল আছে দেখেন, পাকিস্তানি ইন্ডিয়ান এই বায়ার গুলো প্রচুর বা সেলার গুলো প্রচুর আছে আমাদের ফাইবারে। ফাইবারটা ইজি হিসেবে বা দেখা যাচ্ছে সহজ হিসেবে প্রাথমিক প্ল্যাটফর্ম হিসেবে সবাই ফাইবারেই চলে আসে, এবং দেখা যাচ্ছে যে শর্ট টাইম সার্ভিস বা দেখা যাচ্ছে যে ইনস্ট্যান্ট সার্ভিসের জন্য বা দেখা যাচ্ছে যে ছোটখাটো কাজগুলো আছে এগুলোর জন্য সবাই ফাইবারকে চুজ করে। এই যে আমাদের এক বাংলাদেশি ভাই, ঠিক আছে, অনেক ভালো, প্রচুর কাজ করছেন ইনি, প্লাস 5 স্টার রেটিং। দেখেন ইনি মূলত হচ্ছে এনার যে গিগ গুলো আছে, আপনারা অনেকেই বলতেছে গতদিন আমাকে প্রশ্ন করছিলেন যে আমরা 2-3টা গিগ পাবলিশ করতে পারবো কিনা, বা একই ধরনের কয়টা গিগ দিতে পারবো, বা বিভিন্ন কাজের একই রকমের গিগ বিভিন্ন কাজের বিভিন্ন রকমের গিগ একটা প্রোফাইলে দিতে পারবো কিনা। তো দেখেন এনার কিন্তু প্রচুর কাজ, আর ইনি দেখেন যেগুলো গিগ দিছে মোটামুটি কাছাকাছি পর্যায়ে। দেখেন কি লিখছে, আই উইল ডু এক্সেল ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ ডেটা এন্ট্রি, কপি পেস্ট। আচ্ছা, I will do fastest data entry, web research, Excel data entry. আচ্ছা দেখেন, I will be your virtual assistant for web research and data entry। মানে ইনি মূলত এই রিলেটেড সার্ভিসগুলোই উনি সেল করে থাকে। দেখেন ওনার এই প্যাকেজটা বা ওনার এই সার্ভিসটা, এই গিগটার স্টার্টিং হচ্ছে মানে $50 থেকে শুরু। তাহলে বোঝেন যে এই 100টা বা 200টা সার্ভিস যদি সেল করে মানে কি পরিমাণ এখান থেকে তিনি ইনকাম করতে পারছেন। তো আপনারা চেষ্টা করবেন যে একই প্রোফাইলে মোটামুটি একই রকমের সার্ভিস দেওয়ার, এটা আপনাদের জন্য বেটার। আচ্ছা, তো কোথায় জানিয়েছিলাম যে হ্যাঁ, আপনারা গিগ তৈরি করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেটা হচ্ছে অবশ্যই একটা খসড়া করে নেবেন। অর্থাৎ আমরা কোনো কিছু একটা ভাইরাল করার আগে 2-3টা কাগজপত্র ঘেটে বা দেখা যাচ্ছে 2-3টা বই ঘেটে দেখা যাচ্ছে যে যেটা আমরা রাফ কাজ করি না, বা আমরা রাফ খাতায় যেগুলো করে রাখি
বা দেখা যাচ্ছে যে কিছু নোট করে রাখি। তো আপনারা এরকম একটা খসড়া কাজ করে মানে খসড়া করে নেবেন। তো আমি যেভাবে নর্মালি অ্যাপ্লাই করি বা ট্রাই করি যে প্রথমে আমার টার্গেটেড কিওয়ার্ড সার্চ দিই। যেমন ধরেন আমাদের এখানে মেইন কিওয়ার্ড যেটা সেটা হচ্ছে ডেটা এন্ট্রি বা ডেটা এন্ট্রি রিলেটেড কেউ যদি সার্ভিস দিতে আসে সেক্ষেত্রে উনি প্রথমেই সার্চ করেন যে ডেটা এন্ট্রি, ডেটা স্ক্র্যাপিং বা ডেটা বাইন্ডিং বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এগুলো সার্চ করে, কিন্তু দেখা যাচ্ছে সবচেয়ে বেশি সার্চ করে ডেটা এন্ট্রি এই ওয়ার্ডটা লিখে। আচ্ছা দেখেন আমরা ডেটা এন্ট্রি লিখে সার্চ করছি, এখানে 48,000 সামথিং জব আসছে। তো আমরা যদি এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করি কি আসে? দেখি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কি কতগুলো জব আসে। দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কিন্তু কম, মানে অর্ধেক হয়ে গেছে, প্রায় অর্ধেকেরও কম। আচ্ছা, তো আপনারা এইভাবে কিওয়ার্ডগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন যে এই কিওয়ার্ডগুলো কোন কিওয়ার্ডে সার্চ দিলে কি পরিমাণ জব আসে বা কি পরিমাণ গিগ সামনে শো হয়, এই বিষয় বা কি পরিমাণ ট্রাফিক আছে, এই বিষয়গুলো আপনারা সার্চ করবেন। এরকম করে সার্চ করার পর রিসার্চ করার পর আপনারা একটা মেইন কিওয়ার্ড টার্গেট করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে এখানে যে পরিমাণ লোক সার্চ করে দেখা যাচ্ছে ডেটা এন্ট্রি দিয়ে তার থেকে বেশি পরিমাণ লোক সার্চ করে, যার কারণে ওই কিওয়ার্ডটা বেশি মানে ফেমাস বা সবাই ওই কিওয়ার্ডটা বেশি সার্চ করে বা ওই কিওয়ার্ডটা সবাই চুজ করে এবং ওই কিওয়ার্ডের আন্ডারে সবাই গিগটাকে পাবলিশ করতে চায় বা গিগটার মার্কেটিং করে। আচ্ছা, আরেকটা বিষয় কিন্তু আছে, আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে যেখানে দোকানের পরিমাণ বেশি সেখানে কিন্তু সেলের পরিমাণটাও বেশি। এই বিষয়টাকে আপনারা খেয়াল করছেন? যাদের লোকাল মার্কেট সম্পর্কে যাদের হচ্ছে আইডিয়া আছে বা যেখানে দেখবেন যে হচ্ছে কাপড়ের দোকান, আপনারা গিগটা ক্রিয়েট করে কি ফেলে রাখবেন? অবশ্যই না। গিগটার কি মার্কেটিং করবেন না? হ্যাঁ, অবশ্যই করবো। গিগটার এসইও করবেন, গিগটার মার্কেটিং করবেন, গিগটা ভিউ করবেন বা গিগটা একে অপরের সাথে শেয়ার করবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। তো তখন আপনাদের গিগের র্যাঙ্কটা বাড়বে, অর্থাৎ আপনাদের গিগের ইমপ্রেশন বাড়বে, প্লাস আপনাদের গিগের র্যাঙ্কটা বাড়বে এবং গিগটা আপনাদের সামনের দিকে আসা মানে সামনের দিকে আসা শুরু হবে। অর্থাৎ যারা গিগটার পাবলিসিটি বেশি করবে বা গিগের মার্কেটিংটা বেশি করবে, গিগের এসইওটা ভালোভাবে করবে, গিগে যথেষ্ট পরিমাণ কন্টেন্ট দিয়ে রাখবে, তাদের গিগটা সামনের দিকে আসবে। এবং এইভাবে এগোতে এগোতে আপনাদেরকে আরো কিছু টেকনিক আমি দেখাবো, যেগুলো দিয়ে আসলে একটা যেরকম দেখালাম যে ফাইবার রিকমেন্ডেশন, একটা যে ফাইবার রিকমেন্ড একটা দেখালাম না, হ্যাঁ ভাইয়া। তো এই বিষয়গুলো আপনাদেরকে শেখাবো। তো তখন এগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে আমাদের গিগটা তখন থাকছে আর পিছনে থাকবে না। তখন মার্কেটিং করার ফলে বা দেখা যাচ্ছে যে আপনাদের এসইও করার ফলে আপনাদের গিগগুলো তখন সার্চে সামনের দিকে আসবে। হ্যাঁ ভাই, আমি এটাই জানতে চাচ্ছিলাম যে যদি আমরা এসইও করি তাহলে অবশ্যই আমাদের গিগটা সামনের দিকে চলে আসবে। হ্যাঁ অবশ্যই। ওকে ভাইয়া। ঠিক আছে ভাইয়া, ওই যে ড্যাশবোর্ডের মার্কেট কি রকম ইয়াতে ফাইবারে? ড্যাশবোর্ড মার্কেট ভালো, যদি আপনি এই বিষয়ে ভালো কাজ জানেন আর কি। আমি আপনাদের যেটা বিষয়টা বললাম যে ডেটা সায়েন্স বা ডেটা বিগ ডেটা, এই বিষয়গুলোতে আপনার এই সার্ভিসগুলো প্রচুর ডিমান্ডেবল এবং ভালো মানে প্রাইসে সেল হয়। আপনি যে লিংকটা দিতেন আর কি চ্যাট বক্সে। জি জি জি। না, আমি এই ধরনের কাজ করি তো এই জন্য আর কি দেখলাম এটা যে আসলে কিরকম মার্কেট। এই জন্য আপনি যেহেতু এই ধরনের কাজ মানে ফাইবারের আগে কাজ করছেন, তো আমি জানতে চাচ্ছি যে এটা কিরকম মার্কেট ডিমান্ড ওই জায়গাটাতে আছে। যেমন ডেটা এন্ট্রি হচ্ছে প্রচুর ডিমান্ড, প্রচুর কাজ। হ্যাঁ, তো এই কাজগুলোতে হয়তো ওই যে এখানে দেখলাম যে 700 কতজন, সেক্ষেত্রে কি সেল কিরকম হয়, আসলে কাজ আছে কিনা, হ্যাঁ মানে ফ্রিকোয়েন্ট কাজ পাওয়া যায় কিনা। এটা আসলে এই কাজটা আসলে প্রচুর ডিমান্ডেবল এবং এই কাজটা সবাই পারে না, এটা হচ্ছে মূল বিষয়। জি জি জি। তো যার কারণে মোটামুটি এটা ডেটা মাইনিং সেক্টরের আন্ডারে পড়তে পারে। এই আপনি এটা হচ্ছে ডেটা মাইনিং সেক্টরের আন্ডারে এবং দেখা যাচ্ছে যে এই কাজটা সবাই পারবে না, যার কারণে এটার প্রচুর ডিমান্ড এবং দেখেন এখানে কিন্তু কম্পিটিশনও খুবই কম। সেই জন্য আমি ঘাবড়ে গেছি যে এত অনলি মানে ভাইবারের মতো প্লেসে হচ্ছে আপনার মাত্র হচ্ছে 800 750 ওয়াটস 750 আসলো। হ্যাঁ, সেক্ষেত্রে তো মানে এটা মানে ডিমান্ড আছে এবং দেখা যাচ্ছে যে সবাই যেহেতু পারে না, তো আপনি যদি এই কাজটা শিখতে পারেন তো আপনার জন্য এটা একটা মানে ব্রাইট ফিউচার আপনার জন্য এটা নিয়ে আসবে।
আসলে হচ্ছে আমি মানে আমি যে অফিসে আগে ছিলাম সেখানে হচ্ছে আমি এই ধরনের কাজ করতাম আর কি। আচ্ছা, ঠিক আছে। আপনার যদি পার্সোনাল ইন্টারেস্ট থাকে বা আপনি যদি এই বিষয়গুলো সম্পর্কে জানেন যেহেতু, তো আপনাকে আমি সাজেস্ট করব যে আপনি ডেটা মাইনিং বা এই রিলেটেড কাজগুলো সম্পর্কে আপনি একটু রিসার্চ করেন। বিগ ডেটা, ডেটা মাইনিং, এই বিষয়গুলো একটু রিসার্চ করতে পারেন। এগুলো প্রচুর মানে হাই হাই প্রাইসে এখানে সেল হয় আর কি। ওকে ভাই, থ্যাংক ইউ। দেখেন, আপনারা যদি ফাইবারে গিয়ে সার্চ করেন যে ডেটা সায়েন্টিস্ট, যারা ডেটা সায়েন্টিস্ট বা ডেটা নিয়ে, বিগ ডেটা নিয়ে কাজ করে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা দেখা যাচ্ছে ডিসিশন মেকিং এর বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে, বা দেখা যাচ্ছে মার্কেট বাস্কেট অ্যানালাইসিস, এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, দেখেন আপনি ডেটা সায়েন্টিস্ট লিখে সার্চ দেন, কয়টা রেজাল্ট আসছে দেখছেন? মাত্র মাত্র 61। এবং এদের প্রাইস রেঞ্জ গুলো দেখবেন যে $5 $10 যেগুলো আছে, এগুলো আসলে রিলায়েবল না। এরা খুব একটা বেশি কোনো কাজ করে দিবে না। এদের $300 দেখেন, এদের প্রাইসিংটা দেখছেন? তো এই বিষয়গুলো মানে যারা ডেটা সায়েন্স নিয়ে কাজ করে বা এই বিষয়ে যাদের কাজ করার অভিজ্ঞতা আছে বা আগ্রহ আছে, তারা কিন্তু মানে এই কাজগুলো আসলে টাফ, সবাই আসলে পারে না, যার কারণে এখানে কম্পিটিশনটা অনেক বেশি, অনেক হাই। সরি, কম্পিটিশনটা অনেক লো, যার কারণে এখানে দেখেন সার্ভিস আছে মাত্র 61টা। এটা হচ্ছে বিষয়। তো আপনারা যদি এরকম হাইলি ডিমান্ডেবল বিষয়গুলো শিখতে পারেন, বা যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন বা এই বিষয়ে যারা স্ট্যাটিস্টিক্স বা এই বিষয়গুলো যারা ইন্টারেস্টেড, তারা এই ডেটা সায়েন্সের কাজগুলো করতে পারেন। আচ্ছা, দেখি ডেটা সায়েন্সের আন্ডারে কি পরিমাণ কাজ আছে। দেখেন, ডেটা সায়েন্স লিখে সার্চ দিলাম, এখন দেখেন আবার বেড়ে গেল। আচ্ছা, ঠিক আছে, এগুলো আমাদের মানে দেখা যাচ্ছে যে সিলেবাসে নাই, বা আমরা এই বিষয়গুলো মানে আপাতত না দেখাই বেটার। অনেকেই দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো বুঝবে না। ভাই ডেটা সায়েন্টিস্ট হতে গেলে তো অনেকগুলো কোর্স মানে আপনাদেরকে অনেক কিছুই দেখালাম, কিন্তু আপনারা একটা বিষয়ের দিকে টার্গেট এবং ফোকাস আপনাদের রাখবেন, সেটা হচ্ছে আপনারা ডেটা এন্ট্রি রিলেটেড কাজ দিয়ে আপনাদের পদযাত্রা বা দেখা যাচ্ছে যে আপনাদের যে অগ্রযাত্রা, এটা শুরু হবে ফাইবারে। তো আপনারা অবশ্যই হ্যাঁ, আপনারা অবশ্যই ডেটা মাইনিং বা ডেটা এন্ট্রি এই সেক্টরটাকে টার্গেট করবেন, এবং এই সেক্টরে কিভাবে ভালো করা যায় এইটা আপনারা অবশ্যই ফোকাস করবেন। কারণ আপনাদেরকে একটা বিষয় দেখাই, যে আমি একটা কাজের একটা প্রোফাইল দেখালাম, যে আমাদের বাংলাদেশি এক ভাই, দেখায় আপনাদেরকে, ওনার প্রোফাইলটা একটু দেখাই। কই গেল? আচ্ছা, এই যে দেখছেন কি পরিমাণ সার্ভিস এখানে সেল করছেন। এই গিগটাতে এনার এই $10 স্টার্টিং এর যে গিগটা আছে, এটাতে উনি 1000-এর বেশি রিভিউ পাইছে। আচ্ছা, 1000-এর বেশি যদি রিভিউ পেয়ে থাকে, তাহলে আমি একটা আইডিয়া দেখি যে উনি, আচ্ছা দেখেন 1913টা উনি হচ্ছে রিভিউ পাইছে, তার মানে মিনিমাম উনি এখানে 3000টা কাজ করছে মিনিমাম। এটা আমি শুধু মিনিমাম বললাম যে 3000টা মিনিমাম উনি কাজ করছে এখান থেকে। তাহলে দেখেন যে ডেটা এন্ট্রি রিলেটেড যে জবগুলো আছে, এগুলোতে কি পরিমাণ কাজ। বুঝতে পারছেন আপনারা? এই কাজটা কিন্তু স্টার্টিং এট 10, অর্থাৎ $10 করে যদি উনি 3000 কাজ করে থাকে, তার মানে ওনার এখান থেকে হচ্ছে কত, $30,000 ওনার হচ্ছে ইনকাম করা হয়ে গেছে। $30,000 এখান থেকে উনি ইনকাম করছে। আচ্ছা, ঠিক আছে, এটা গেল ওনার একটা গিগ। এই গিগে দেখেন, এই গিগে উনি 109টা রিভিউ পাইছেন, আর এই গিগের স্টার্টিংটা কত দেখছেন, 15। যদি এখান থেকে উনি 200টা কাজ করে থাকে $50 করে, তাহলে এখান থেকে ওরা $10,000 আর্নিং এখান থেকে ওনার হয়েছে। আচ্ছা, এই গিগটার স্টার্টিং এট 5, দেখেন
37টা যদি রিভিউ করে থাকে মিনিমাম 50টা কাজ এখান থেকে উনি করছে, তাহলে এটাও কিন্তু কম না। $250 এখান থেকেও উনি আর্ন করছে, এখান থেকেও উনি আর্ন করছে। দেখেন এগুলো স্টার্টিং কিন্তু বেশি, স্টার্টিং এট 30, এটা স্টার্টিং এট 15, দেখছেন এটা স্টার্টিং এট 30। আচ্ছা দেখেন, তাহলে ইনি এটার প্রোফাইলে যে পরিমাণ কাজ করছে আপনারা তাহলে বুঝতে পারতেছেন যে ডেটা এন্ট্রি রিলেটেড কত কাজ ফাইবারে অ্যাভেলেবেল আছে। যদি আপনারা একটা গিগ মানে ডেটা এন্ট্রি রিলেটেড এই গিগগুলো পাবলিশ করেন এবং সেই রিলেটেড কাজ যদি আপনারা করতে থাকেন, তাহলে আশা করতেছি আপনাদের কাজেরও অভাব হবে না এবং আপনারা ইনশাল্লাহ একটা ভালো পজিশনে যেতে পারবেন, এই শুধুমাত্র ডেটা এন্ট্রি রিলেটেড কাজ করে। আর এই কারণটাতেই আপনাদেরকে আমি বলতেছিলাম যে আপনারা অবশ্যই একটা পার্টিকুলার ফিল্ডকে চুজ করেন এবং সেটার উপর সময় দেন এবং আপনাদের মেধাটা সেটার উপরই খাটান। বুঝতে পারছেন বিষয়টা? অনেকেই হয়তো বলতে পারেন যে ডেটা এন্ট্রি কাজ অনেকেই করে, আরে ওটা কোনো কাজ হলো নাকি, সবাই ওই ফিল্ডের বা ওই সেক্টরে হচ্ছে কম্পিটিশনটা বেশি, কম্পিটিশন বেশি হোক, কিন্তু আপনি দেখেন এর মধ্যে যদি আপনি লেগে থাকেন আপনি অবশ্যই কাজ পাবেন, কারণ এখানে কাজের পরিমাণটা অনেক অনেক বেশি। বুঝতে পারছেন বিষয়টা? ঠিক আছে, আচ্ছা। তো আমরা যেটার দিকে মানে এগোচ্ছিলাম আর কি, সেটা হচ্ছে যে আমরা ফাইবারে গিগ ক্রিয়েট করব সবাই, এবং গিগ ক্রিয়েট করার পর আপনারা সবাই একটা ঝামেলাতে পড়বেন, সেটা কিভাবে সলভ করা যাবে সেটা আমরা মানে সবার সাথে আলোচনা করব। তো যে ঝামেলাটাই পড়বেন সেটা হচ্ছে যে আপনাদেরকে একটা ফাইবারে গিগ পাবলিশ করতে গেলে আপনাদেরকে টেস্ট দিতে হবে, অর্থাৎ আপনারা ইংলিশের আপনাদের স্কিল কত ভালো বা আপনারা ইংলিশে কমিউনিকেট করতে পারবেন কিনা, এই বিষয়টা আপনাদেরকে ফাইবার টেস্টের মাধ্যমে এনশিওর করবে যে আপনারা যাতে ক্লায়েন্টের সাথে কথা বলতে পারেন বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে সঠিকভাবে অর্ডারটা নিতে পারেন এবং কাজটা করে দিতে পারেন। তো ফাইবার টেস্ট কিভাবে পাস করা যায় বা ফাইবার টেস্টে কিভাবে সঠিকভাবে উত্তীর্ণ হয়ে আপনারা গিগ পাবলিশ করুন, এই বিষয়টা আপনাদেরকে আমি দেখাবো। আচ্ছা, আপাতত গিগ ক্রিয়েটের বিষয়টা দেখাই। আচ্ছা, কেউ মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন? আপনারা একটা খরচা করে নেবেন যেখানে আপনারা আপনাদের ডেটাগুলো রেখে তারপরে হচ্ছে ডেটাগুলো হচ্ছে আপনারা চুজ করবেন যে কোনটা দিলে বেটার হয়, কোনটা থেকে কোনটা বাদ দেওয়া যায়, বা আমরা কোন সার্ভিসগুলো দিচ্ছি বা আমাদের সার্ভিসের সাথে রিলেভেন্ট কিওয়ার্ডগুলো কি আছে, এই বিষয়গুলো আপনারা একটা খসড়া হিসেবে দিবেন। তো একটা নোটপ্যাড বা দেখা যাচ্ছে যে ওয়ার্ড ফাইল আপনারা হচ্ছে ক্রিয়েট করে নেবেন। তো এই ওয়ার্ড ফাইলে বা এই ডকুমেন্ট ফাইলে আপনারা হচ্ছে আপনাদের ডেটাগুলো কালেক্ট করে করে রাখবেন। তো এইটা কালেক্ট করার জন্য আপনারা যে বিষয়টা খেয়াল রাখবেন, আপনারা যারা ভালো সেল করতেছে বা যারা ভালো সার্ভিস প্রোভাইড করতেছে ডেটা এন্ট্রি রিলেটেড, তাদের গিগগুলো আপনারা ফলো করবেন। আচ্ছা, এনার গিগটা প্রচুর সেল হয়েছে, কিন্তু এনার গিগটা আমি ফলো করতেছি না, কারণ এনার গিগটা অনেক আগের ক্রিয়েট করা। আচ্ছা ঠিক আছে, এটা বাদ। আচ্ছা, এটা দেখি এই গিগে কি কি ডিটেইলস উনি দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওনার গিগটা আমরা কনসিডার করলাম, ঠিক আছে। আচ্ছা, এনারও প্রচুর রিভিউ আছে, 5 স্টার রেটিং আছে, 5টা অর্ডার কিউইতে আছে। দেখি এনার হচ্ছে গিগটা আমরা দেখবো, ঠিক আছে। আচ্ছা, এক সেকেন্ড। ভালো করে আপনারা হচ্ছে নিজেদের গিগ তৈরির জন্য আপনাদের যে ইনফরমেশনগুলো দরকার সেই ইনফরমেশনগুলো এখান থেকে কালেক্ট করবেন। তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে হুবাহু কোনো কপি করবেন না। আচ্ছা, তো আমরা হচ্ছে একটু ভালোভাবে দেখার জন্য এনার গিগের ইনফরমেশনগুলো একটু কপি করে নিই। আচ্ছা স্যার, একটা কোশ্চেন আছে। আচ্ছা বলেন কোশ্চেন। স্যার, আমি তো মনে করেন ডেটা কালেক্ট করলাম, কিন্তু যদি কারোর সঙ্গে হুবহু মিলে যায় সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, হুবহু আপনি যখন ডেটা কালেক্ট করে সবগুলো থেকে মানে সবগুলো পড়ে আপনার কাছে যেটা বেটার মনে হবে, আপনি যখন নিজেই কিছু একটা বানাবেন, সেটা সত্যি কথা বলতে কারোর সাথেই মিলবে না, একদম হুবহু তো মিলবেই না। যদি হুবহু মিলে যায় তো হুবহু মিলবে না, মনে করেন 60% না 70% মিললো। হ্যাঁ, আচ্ছা 60-70% তো মিলবে না, হয়তো খুব বেশি হলে 50% মিলতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই, যদি একদম হুবহু কপি করেন, অর্থাৎ এই দেখেন এই যে গিগটা আছে
এইটা ধরেন যে এ টু জেড আপনি এই যে ডেসক্রিপশনে বা ডিটেলসে যা দেওয়া আছে এ টু জেড কপি করে আপনার গিগে দিলেন, এটা ফাইবার অবশ্যই অবশ্যই বুঝতে পারবে এবং আপনার গিগটাকে দেখাচ্ছে যে কপিরাইট ইস্যুতে ওরা আটকায় দিবে, অথবা দেখাচ্ছে যদি পাবলিশ করেও দেয়, সামহাও দেখা যায় পাবলিশ করেও দিল, তখন ওরা হচ্ছে সার্চ রেজাল্টে এটা সামনে নিয়ে আসবে না। কারণ হচ্ছে এনার গিগটা আপনার থেকে আগে আছে, অর্থাৎ আগে ইনি পাবলিশ করছেন, অনেকগুলো কাজ করছেন, অনেকগুলো রিভিউ আছে, এনার গিগে অবশ্যই এসইও করা আছে, পর্যাপ্ত পরিমাণ মার্কেটিং করা আছে। তো দেখা যাচ্ছে যে আপনার ওই মানে ডেসক্রিপশন দেওয়া বা এনার ডেসক্রিপশন চুরি করা ওই গিগটা আর ফাইবার সার্চে সামনের দিকে নিয়ে আসবে না। বুঝতে পারছেন? স্যার যার যে চুরি করবে স্যার সেও তো ফ্ল্যাগ করে দিবে। হ্যাঁ, করতেই পারে, সে ক্লেম করতে পারে। কারণ একটা বিষয় কি, আপনারা একটা বিষয় খেয়াল করেন যে আপনারা যখন গিগ পাবলিশ করবেন, তাই না, তো তারপর হচ্ছে আপনারা কি করবেন, আপনারা যে টাইটেলটা দিবেন এই টাইটেল দিয়ে হচ্ছে আপনারা হচ্ছে সার্চ করে করে দেখবেন, বা আপনারা নিজেই সার্চ করে দেখবেন যে হচ্ছে যে আমার গিগটা কত দূর আছে, একটু সার্চ করে দেখি তো, বোঝেন নাই? তো দেখা যাচ্ছে যে ইনিও কিন্তু সার্চ করে করে দেখতেছে যে হচ্ছে যে ওনার গিগটা কত দূর আছে, বা ওনার গিগটা সামনে আসতেছে কিনা, বা উনি আসলে ওনার গিগটার এসইও ঠিকভাবে করতেছেন কিনা, বা র্যাঙ্কের সামনের দিকে আসতেছে কিনা, এটা কিন্তু উনি সার্চ করে করে দেখে। তো যখন উনি দেখবে যে ওনার সেম টাইটেল ওনার ডেসক্রিপশনে হচ্ছে আপনি আরেকটা গিগ এখানে চলে আসছে, তখন কিন্তু উনি ওটা রিপোর্ট করতে পারে। তো এই বিষয়গুলো খেয়াল করবেন, অবশ্যই হুবহু কপি করবেন না, তবে অবশ্যই তাদের গিগগুলো রিসার্চ করে আপনারা হচ্ছে এখানে হচ্ছে নিজেদের মতো করে বানাবেন। দেখেন আমি একটা টাইটেল কপি করলাম যেটা হচ্ছে প্রথমের দিকে আছে। আচ্ছা, আরো এরকম 2-3টা টাইটেল আমি নিয়ে আসি, দেখি কি অবস্থা। আচ্ছা দেখি, স্যার টাইটেলটা তো মিলতে পারে। টাইটেল মিলতে পারে, কোনো অসুবিধা নেই, টাইটেল মিলে যেতেই পারে, কিন্তু আপনারা চেষ্টা করবেন যে একটু টাইটেলটা যাতে না মেলে, এবং দেখা যাচ্ছে যে টাইটেলে হচ্ছে আপনাদের মেইন যে কিওয়ার্ড সেটা রেখে একটু এদিক ওদিক একটু পরিবর্তন করবেন। দেখেন 2টা টাইটেল আমি নিয়ে আসলাম, আচ্ছা আরো 2-1টা একটু নিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটার এই গিগটারই একটা নিই। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই, তাই না? আচ্ছা, দেখেন প্রথম গিগটাতে বলছে I will do data entry, web research, typing work, copy paste, Excel data entry in 24 hours। দেখেন এখানে একটা কিন্তু উনি মানে এক্সক্লুসিভ একটা অফার দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে উনি কাজ করে দিবেন। আচ্ছা, মূলত ওনার এই গিগের স্টার্টিংটা হচ্ছে $5, তো $5 একটা কাজ করতে 24 ঘন্টা সময় লাগে না। তারপরে হচ্ছে যে যদি আপনার কাছে 4টা-5টা কাজ পড়ে থাকে বা এরকম, তো উনি ওই কারণে বলছেন যে 24 ঘন্টার মধ্যে আমি আপনার একটা কাজ করে দেবো। মানে উনি এখানে একটা ক্লায়েন্টকে একটা অফার দিতে যে আপনার কাজটা আপনি আমাকে যদি দেন তাহলে আপনি 24 ঘন্টার মধ্যে আমার কাছ থেকে কাজটা পেয়ে যাবেন, বা কাজটা কমপ্লিট করে আমি আপনাকে সাবমিট করব। তো এটা কিন্তু একটা ক্লায়েন্টের জন্য একটা কিন্তু অফার, যে ক্লায়েন্টকে আপনি আপনার এই আপনার টাইটেলের মাধ্যমে আপনি ক্লায়েন্টকে একটা অফার দিচ্ছেন যে 24 ঘন্টার মধ্যে আমি আপনার কাজ করে দেবো। আপনাদেরকে অনেকেই এরকম বলে না, আরে ভাই ওইটা তো কোনো ব্যাপারই না, আমাকে দেন আমি 10 মিনিটের মধ্যে আপনার কাজ করে দিচ্ছি। তো এইরকম মনে করে যে ক্লায়েন্টকে হচ্ছে অফার দিতে, আই উইল ডু ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, টাইপিং ওয়ার্ক, কপি পেস্ট, এক্সেল ডেটা এন্ট্রি ইন 24 আওয়ার্স। আরে ভাই দেন আপনার কাজটা আমাকে দেন, আপনি 24 ঘন্টার মধ্যে আপনার কাজ আমি করে দিচ্ছি। এরকম একটা মনে করেন ক্লায়েন্টকে একটা আপনি অফার দিয়ে দিলেন। দেখেন এটার টাইটেলটা কিন্তু মানে একটা মানে চমকপ্রদ, বা দেখা যাচ্ছে যে যিনি বায়ার আসবে, ক্লায়েন্ট আসবে, তার কাছে কিন্তু এটা ইন্টারেস্টিং মনে হবে, বা তার কাছে যদি সময় কম হয় বা সময় কম থাকে সে আপনার এই গিগটা চুজ করবে। ঠিক আছে, তারপর দেখেন কি লেখছে, আই উইল ডু ফাস্ট ডেটা এন্ট্রি এক্সেল, আচ্ছা ওয়েব রিসার্চ উইদিন 12 আওয়ার্স। দেখছেন এই আবার কি বলছে, আরে ভাই এটা তো কোনো কাজই নাই, 12 ঘন্টার মধ্যে করে দিব আপনার কাজ। আই উইল ডু ফাস্ট ডেটা এন্ট্রি এক্সেল ওয়েব সার্চ, আচ্ছা ওয়েব সার্চ, আচ্ছা রিসার্চও লেখে নাই, ওয়েব সার্চ উইদিন 12 আওয়ার্স। দেখছেন এই আবার কি অফার দিয়ে রাখছে। আচ্ছা, তারপর একটা দেখি, আই উইল ডু ফাস্টেস্ট ডেটা এন্ট্রি ওয়েব রিসার্চ এক্সেল ডেটা এন্ট্রি। আচ্ছা এই সময়টা উল্লেখ করে নাই, সমস্যা নেই। সম্ভবত লাস্টের গিগটা নিয়েছিলাম হচ্ছে, লাস্টের গিগের ইয়েটা নিয়েছিলাম হচ্ছে আছে এই পুরাতন এই সেলারের কাছ থেকে। আচ্ছা
আচ্ছা এটা দিব না। আচ্ছা ফাইবার যাকে চুজ করছে দেখি তার একটা গিগ আমরা দেখি কি অবস্থা। আচ্ছা দেখেন ইনি গিগের টাইটেলে কি দিছে, I will do data entry, email collection, web scraping, data collection. দেখেন প্রত্যেকটা টাইটেল কিন্তু আলাদা, কিন্তু প্রত্যেকটা টাইটেলে কিছু বিষয় কমন আছে। কি কি বিষয় কমন আছে একটু আপনাদেরকে দেখাই। যেমন ধরেন যে ডেটা এন্ট্রি, তারপর ধরেন যে এখানে দেখেন ওয়েব রিসার্চ। আচ্ছা আরেকটা বিষয় যেটা হচ্ছে চমকপ্রদ বা দেখা যাচ্ছে যে সবার নজরে আসে এরকম কাজের জন্য দিতে, সেটা হচ্ছে যে কত সময়ের মধ্যে দিবে সেটা। দেখেন এখানে আরেকটা বিষয়, এই দেখেন ডেটা এন্ট্রি। আচ্ছা দেখেন ওয়েব রিসার্চ বা ওয়েব সার্চ, এই লেখছে ঠিক আছে। আচ্ছা দেখছেন প্রত্যেকটা ডেসক্রিপশন মানে সরি প্রত্যেকটা টাইটেল আলাদা, কিন্তু প্রত্যেকটা টাইটেলে কিছু কিওয়ার্ড আছে যেগুলো একদম সেম। ডেটা এন্ট্রি, ডেটা এন্ট্রি, ডেটা এন্ট্রি, ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ওয়েব সার্চ, ওয়েব রিসার্চ, ওয়েব স্ক্র্যাপিং। দেখছেন এই সবগুলোর টাইটেলে কিন্তু একটা বিষয় কমন আছে, সেটা হচ্ছে ডেটা এন্ট্রি। তো এইভাবে যে আপনাদের যে মেইন যে কিওয়ার্ডটা বা আপনারা যে টার্গেটটা মানে কিওয়ার্ডটাকে টার্গেট করে আপনাদের গিগটার টাইটেল দিবেন, সেটা অবশ্যই গিগে থাকতে হবে, অর্থাৎ গিগের টাইটেলে থাকতে হবে। দেখেন এরা কিন্তু সবার ডেসক্রিপশন সরি সবার টাইটেল কিন্তু আলাদা, কিন্তু এদের মেইন যে কিওয়ার্ড গুলো সেগুলো কিন্তু সেম। বুঝতে পারছেন বিষয়টা? শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা স্যার আচ্ছা ব্রেক টাইম মনে হয় হয়ে আসছে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে ব্রেক টাইম পার হয়ে গেছে 21। আচ্ছা ঠিক আছে 25 থেকে ব্রেক দেব, 25 থেকে 20 মিনিট আপনাদের একটু ব্রেক দেব। আচ্ছা আপনারা নামাজে গেলে যেতে পারেন, সমস্যা নেই। প্রত্যেকটা টাইটেল কিন্তু আলাদা, কিন্তু হচ্ছে টাইটেল গুলোতে অবশ্যই যে আমাদের যে মেইন কিওয়ার্ডটা আছে সেটা সব টাইটেলেই আছে। তো আপনি যদি এরকম করে 50টা টাইটেল হচ্ছে বা গিগের টাইটেল যদি কপি করে নিয়ে আসে, যদি এভাবে অ্যানালাইসিস করে দেখেন, তো দেখবেন যে এই কিওয়ার্ডটা সেগুলোতে অবশ্যই 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 থাকবে। এবং দেখা যাচ্ছে তার পাশাপাশি যে কিওয়ার্ডগুলো আছে যেমন ওয়েব রিসার্চ, ওয়েব সার্চ, তারপর এক্সেল, এই বিষয়গুলো এখানে থাকবে। তো আপনাদের গিগের টাইটেলটা যেটা হবে, তো আপনারা এই টাইটেলগুলো মিলে দেখা যাচ্ছে এই টাইটেলগুলোর উপর মানে বেস করে আপনারা নিজেদের একটা টাইটেল অবশ্যই বানাবেন, যেখানে আপনাদের টার্গেটেড কিওয়ার্ড তো থাকবে, বা দেখা যাচ্ছে যে তার পাশে আশেপাশে দুই একটা কিওয়ার্ড আপনারা এখান থেকে ইউজ করলেন, করে আপনারা সুন্দর করে একটা টাইটেল বানাবেন। এবং দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের জন্য এরকম যে কত ঘন্টার মধ্যে আপনারা কাজ করে দিতে পারেন, উইদিন 24 আওয়ার্স, বা দেখা যাচ্ছে উইদিন 6 আওয়ার্স, উইদিন 12 আওয়ার্স, বা দেখা যাচ্ছে ফাস্টেস্ট ডেলিভারি, এরকম কথাগুলো আপনারা উল্লেখ করে একটা টাইটেল আপনারা সুন্দর করে বানাবেন। ঠিক আছে? তো এটাই আপনাদেরকে বুঝালাম যে টাইটেল যখন মানে এরকম করে আপনি যখন টাইটেলগুলো রিসার্চ করবেন বা টাইটেলগুলো দেখবেন, তখন অবশ্যই নতুন একটা টাইটেল আপনার মাথায় চলে আসবে, কিন্তু হুবহু কারোর সাথে মিলবে না। আপনারা যখন নিজেরা কিছু একটা বানাবেন, সেটা কখনোই অন্যটার সাথে হুবহু মিলে যাবে না, এটাই নিয়ম। জি আচ্ছা ঠিক আছে, বাকিটা ব্রেক টাইমের পর কন্টিনিউ করতেছি। আপনারা ব্রেকে যান, 20 মিনিট ব্রেক, 25 থেকে 45 এই টাইপের ব্রেক থাকবে। ঠিক আছে।
গিগ ক্রিয়েট করার সময় আমরা কিভাবে টাইটেলটা সিলেক্ট করব, তো সেটা দেখতেছিলাম, এবং টাইটেলে কিওয়ার্ডটা কিভাবে সেট করব। আচ্ছা, টাইটেলটা আমরা ওপেন করি, দেখি কি অবস্থা। দেখেন, আপনাদেরকে কয়েকটা টাইটেল কপি করে আমি দেখাইছিলাম যে প্রত্যেকটা টাইটেলই একটার সাথে আরেকটা আলাদা। আচ্ছা, আপনারা হয়তো বলতে পারেন যে স্যার দেখেন প্রথম ভাইয়া দেখেন যে প্রথমের ওয়ার্ডটা একই সবগুলোতে, এটা হচ্ছে ফাইবার থেকে অটোমেটিক্যালি ওটা অ্যাড করে দেয়, বুঝছেন? তো আপনারা যখন গিগ পাবলিশ করবেন তখন ওখানে দেখবেন আই উইল ডু, ওই কথাটা সামনে হচ্ছে অটোমেটিক্যালি চলে আসে। তো আপনারা ওইটা নিয়ে টেনশন করবেন না, ওইটুকু সবার সেমই থাকবে, ওটা অটোমেটিক জেনারেট করা। তো পরেরটুকু আপনারা ফোকাস করবেন, দেখেন কি লেখা আছে, আই উইল ডু ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, টাইপিং ওয়ার্ক, কপি পেস্ট, এক্সেল ডেটা এন্ট্রি ইন 24 আওয়ার্স। আচ্ছা, তারপরের জন বলছে আই উইল ডু ফাস্ট ডেটা এন্ট্রি, এক্সেল ওয়েব রিসার্চ, ওয়েব সার্চ উইদিন 12 আওয়ার্স। আই উইল ডু ফাস্টেস্ট ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, এক্সেল ডেটা এন্ট্রি। আচ্ছা, প্রত্যেকটা টাইটেল বা প্রত্যেকটা হেডিং বা দেখা যাচ্ছে প্রত্যেকটা টাইটেলই বলি আমরা গিগের টাইটেল, প্রত্যেকটা টাইটেল কিন্তু একটা অপরটার থেকে আলাদা, কিন্তু কিছু কিওয়ার্ড আছে যেগুলো সবগুলোর মধ্যেই আছে, এবং আমি সেই বিষয়টা আপনাদেরকে হাইলাইট করে দেখাইছি। দেখেন, আমরা যে ডেটা এন্ট্রি রিলেটেড কাজ করতেছি, এই কিওয়ার্ডটা প্রত্যেকটা টাইটেলের মধ্যে আছে, কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ড একটা থেকে একটা আলাদা। তো আপনি যখন এগুলো থেকে দেখে নিজের জন্য একটা বানাবেন, অবশ্যই সেটা আলাদা হবে, এবং হচ্ছে একটার সাথে অপরটা কখনো হুবহু 100% মিলে যাবে না। তো ধরেন আমরা একটা টাইটেল এখন বানাই, দেখি কি আসে। আই উইল ডু, যদি আমি নিজের থেকেই যদি লিখি তাহলে কি লিখবো, আই উইল ডু web research, আচ্ছা, ধরেন আমি এদের কিওয়ার্ড গুলো দেখে, এদের টাইটেলটা দেখে আমি একটা টাইটেল বানালাম। দেখেন, আই উইল ডু data entry and web research related job within 24 hours। আচ্ছা, দেখেন আমাদের এখানেও কিন্তু কিওয়ার্ডটা আছে, বা কিওয়ার্ড দুইটা কিওয়ার্ড আমরা এখানে রাখছি, বা আমাদের টাইটেলটা তো কিওয়ার্ডটা আছে, সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে জব বা ডেটা এন্ট্রি রিলেটেড জব। এই মানে এই কিওয়ার্ডে যদি কেউ সার্চ করে যে ওয়েব রিসার্চ রিলেটেড জব বা ডেটা এন্ট্রি রিলেটেড জব, এটা যদি কেউ সার্চ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের গিগটা সামনের দিকে আসবে। দেখেন, এরা কিন্তু কেউ এখানে জব কথাটা কিন্তু উল্লেখ করে নাই, এরা আরো অনেক কিছু লিখছে, এক্সেল। তো কেউ যদি এক্সেল ডেটা এন্ট্রি লিখে সার্চ দেয়, তো এর গিগটা সামনে আসার সম্ভাবনা বেশি। বা কেউ যদি এক্সেল লিখে ডেটা এন্ট্রি এক্সেল লিখে সার্চ দেয়, তো এর গিগটা সামনে আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, আমাদেরটা সামনে আসবে যদি হচ্ছে ডেটা এন্ট্রি লিখে কেউ সার্চ দেয়, তখন সার্চ রেজাল্টে আসবে। কেউ যদি ওয়েব রিসার্চ রিলেটেড জব লিখে সার্চ দেয়, তখন আসবে। কেউ যদি ডেটা এন্ট্রি রিলেটেড জব লিখে সার্চ দেয়, সেটা আসবে। ফাস্টেস্ট ডেলিভারি বা দেখা যাচ্ছে 24 আওয়ার্স উইথ, দেখা যাচ্ছে ডেটা এন্ট্রি জব উইদিন 24 আওয়ার্স লিখে যদি কেউ সার্চ দেয়, তো আমাদেরটা আসবে। তো এরকম বিষয়গুলো দেখেন, অবশ্যই আমাদের টাইটেলটা আলাদা, আই উইল ডু ডেটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ রিলেটেড জব উইদিন 24 আওয়ার্স। প্রত্যেকটা টাইটেল প্রত্যেকটা থেকে আলাদা, কিন্তু তাদের মধ্যে অবশ্যই কিওয়ার্ডগুলো এখানে আছে। তো বিষয়টা বুঝতে পারছেন আপনারা? যখন আপনারা নিজেরা সবগুলো থেকে পড়ে বা দেখা যায় সবগুলো টাইটেল দেখে নিজেরা একটা বানাবেন, সেটাতে অবশ্যই আপনার কিওয়ার্ডগুলো থাকবে, এবং যাতে অন্যটা থেকে আলাদা হয়, এবং দেখতেও যাতে বা টাইটেলটা যাতে পড়তেও যাতে বেটার লাগে। কিছুদিন আগে একটা কথা বলা হয়, এরকম ভাইরাল হয়েছিল যে when you sounds good you look good, তাই না? কেউ শুনছেন এই কথাটা? when you sounds good you look good, সেটা উনি এখানে বলছেন যে কেন আমাকে চুজ করবে। উনি বলছেন যে অ্যাফোর্ডেবল প্রাইস, অর্থাৎ কম মূল্যে উনি কাজ করে দিচ্ছেন, বা যে প্রাইসটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন, বা যে কাজের যে সঠিক মূল্য সেটাই উনি নিচ্ছেন। আচ্ছা, 6 ইয়ার্স অফিসিয়াল এক্সপেরিয়েন্স, ওনার 6 ইয়ার্সের অফিসিয়াল এক্সপেরিয়েন্স আছে, ভালো কাজ করেন, মানে কোয়ালিটি ওয়ার্ক, অলসো অ্যাভেলেবল এক্সপেরিয়েন্স টিম।
আচ্ছা, ওনার একটা টিম আছে। জি স্যার ওখানে যে 6 ইয়ার্স অফিসিয়াল এক্সপিরিয়েন্সটা দিছে, এটা কি মানে উনি কি 6 বছর থেকে ফাইবারে কাজ করছে না ওনার মানে বাইরে আউটসাইড থেকে আপনার কি মনে হয়, এই দেখেন তো উনি কবে জয়েন করছে? 2020 সালে উনি জয়েন করছে। তো অবশ্যই ওনার অফিস মানে ফাইবারে 6 বছরের অভিজ্ঞতা নাই। এখন এটা জাস্টিফাই করার আপনার কাছে কোনো ওয়ে নাই। কারণ অনেকেই বলে যে হ্যাঁ আমার কাছে 6 বছরের অভিজ্ঞতা, হ্যাঁ আমার এই আছে সে আছে, তো আসলে এখানে সেটা জাস্টিফাই করার কোনো ওয়ে নাই। তো এখানে জাস্টিফাই করার যে ওয়েটা, সেটা হচ্ছে একমাত্র ওয়ে এবং লিগ্যাল ওয়ে, বা যেটা দেখে সত্যি বোঝা যাবে যে ইনি হচ্ছে আসলে কত দিনের অভিজ্ঞ বা কি পরিমাণ কাজ করছে, সেটা হচ্ছে ওনার নাম্বার অফ রিভিউজ এবং নাম্বার অফ রেটিং। বুঝতে পারছেন? জি এটা বুঝতে পারছি। হ্যাঁ এবং তো 2020 থেকে জয়েন, আচ্ছা উনি 6 বছরের এক্সপিরিয়েন্স দেখাচ্ছে, এটা কেমন? এই জন্য স্যার প্রশ্নটা বলছি। আচ্ছা ঠিক আছে, এটা আপনারা এরকম মানে ভাওতাবাজির মতো দিবেন না। আপনারা দিবেন যে আই হ্যাভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আই হ্যাভ ওয়ার্ক উইথ। আপনাদের যদি কাজের কোনো ডেমো থাকে বা আপনাদের যদি কাজের কোনো মানে স্ক্রিনশট থাকে, সেগুলো আপনারা দিতে পারেন। কারণ আপনি এখানে বলছেন 6 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এখন সেটার তো কোনো ডকুমেন্ট নাই। কিন্তু আপনি 10টা কাজ করছেন বা 5টা কাজ করছেন, এই যে এই কাজগুলো যে করছেন, এটা ক্লায়েন্ট দেখলে বুঝতে পারবে। বা আপনার এই যে দেখেন ক্লায়েন্ট এখানে রিভিউ দিছে, এটা দেখলে কিন্তু ক্লায়েন্ট বুঝতে পারবে যে না এই কাজ করছে। এখন আপনি 6 বছরের অভিজ্ঞতা থাকুক আর 10 বছরের অভিজ্ঞতা থাকুক, সেটা ক্লায়েন্ট কিন্তু জাস্টিফাই করতে পারবে না। বা ক্লায়েন্ট কিন্তু এখানে কোনো আপনি সার্টিফিকেট দিয়ে রাখেননি বা কোনো সনদপত্র দিয়ে রাখেননি, যেটা দেখে ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি 6 বছর ধরে কাজ করতেছেন। আর ইনি এখানে ফাইবারে জয়েনিং করছে জানুয়ারি 2020 সালে জানুয়ারিতে উনি জয়েন করছে। 6 বছর কই থাকে হলো। কিন্তু এখানে ওনার প্রোফাইলটা অনেক বেটার, বা দেখাচ্ছে ভালো কিছু রিভিউ আছে, 5 স্টার রেটিং আছে। তো এটা দেখলেই ক্লায়েন্ট বা 8টা অর্ডার অলরেডি প্রসেসে আছে, তো এটা দেখলেই ক্লায়েন্ট বুঝে যাবে যে না এই ব্যক্তি আসলে কাজ করে, ইনি আসলে কাজ পারেন, বা ফাইবার থেকে উনি রেগুলার কাজ করছেন, যেহেতু 8টা অর্ডার ওনার কিউতে আছে এই কারণে। এবং দেখা যাচ্ছে উনি ফাইবার চয়েস, বুঝতে পারছেন? তো ফাইবার চয়েস এই ব্যাচটা কিন্তু অনেক বড় একটা বিষয়। তো এগুলো দেখে আপনি জাস্টিফাই করতে পারেন। তো এই বিষয়গুলো লেখার দরকার নেই। 6 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 10 বছরের 5 বছরের এক্সপিরিয়েন্স, ওগুলো আপনার লেখার দরকার নেই। আর যারা হচ্ছে স্মার্ট ক্লায়েন্ট বা যারা হচ্ছে বোঝে, তারা ওটা আপনার দেখবে না কিসের 6 বছরের এক্সপিরিয়েন্স। আপনার দেখি কাজের এক্সপিরিয়েন্স থাকলে এই যে এখানে আপনি স্ক্রিনশট অ্যাড করেন, বা কাজের এক্সপিরিয়েন্স থাকলে আপনার প্রোফাইলে আমাকে বলে দিবে যে হ্যাঁ আপনার প্রোফাইলে আচ্ছা কাজের এক্সপিরিয়েন্স থাকলে আপনার প্রোফাইলে বলে দিবে যে হ্যাঁ ইনি এতগুলো কাজ করছেন, এতগুলো রিভিউ পাইছেন। উনি 97 রিভিউ পাইছেন, মানে আমার একটা আইডিয়া যে উনি 200টার উপর কাজ, মানে 200টার আশেপাশে উনি কাজ করছেন। কারণ অনেক সময় বায়ার রিভিউ দেয়, অনেক সময় রিভিউ দেয় না, সেটা বায়ারের মর্জি, বা বায়ার দেখা যাচ্ছে যে যদি বিজি থাকে ওটা তারা দেয় না। আর আপনি পার্সোনালি তাকে রিকোয়েস্ট করতেও পারবেন না যে আমাকে রিভিউ দেন, বা আপনি হয়তো বলতেও পারেন না যে আপনার কাজটা আমি করে দিলাম, আপনি আমাকে একটু রিভিউ দিলে আমি খুশি হব। এই বিষয়গুলো মানে ডিরেক্ট বলা যায় না যে আপনি আমাকে রিভিউ দেন, এটা বলা যায় না। বললে হচ্ছে ফাইবার ওটাকে মানে ওটাকে আপনার হচ্ছে ব্যান করে দিতে পারে। আপনি কাস্টমারের কাছ থেকে রিভিউ চাইতে পারেন না। মানে আপনি যদি ডিরেক্ট মেসেজে বলেন যে আমাকে রিভিউ দেন, তাহলে এটা ফাইবার আপনাকে মানে ধরে ফেলবে, মানে ফাইবার পলিসির এগেইনস্টে যাবে এবং ফাইবার আপনাকে ওখানে ওয়ার্নিং দিবে। বুঝতে পারছেন? এটা কখনোই করবেন না যে আমাকে রিভিউ দেন, প্লিজ গিভ মি এ রিভিউ, এই বিষয়টা করবেন না। তো এইভাবে ওই মানে বেশি দেওয়ার দরকার নেই যে রিভিউ। দেখেন এনার প্রোফাইলে কতগুলো কাজ আছে, 245টা কাজ আছে, হয়তো দুই একটা নেগেটিভ রিভিউ পাইছিল, 4.9 রেটিং হয়ে গেছে। অলরেডি 2টা কাজ পেন্ডিং আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন যে ইনি এনার প্রোফাইলে একটা ভিডিও অ্যাড করছে, যে ভিডিওগুলোতে ওনার কাজের মানে উনি কিভাবে কাজ করে বা উনি যে কাজগুলো করতেছেন, মানে এরকম লাইভ প্রজেক্টের একটা ভিডিও উনি এখানে দিয়ে রাখছেন যে উনি এইভাবে কাজগুলো করেন। বা দেখা যাচ্ছে ওনার যদি কোনো পেইড টুল থাকে, সেই টুলের ব্যবহার উনি দেখাতে পারেন যে দেখেন আমার কাছে পেইড টুল আছে, আপনার কাজটা আমি অতি সহজে করে দিতে পারি। বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো এনারা কিন্তু এখানে অ্যাড করছে।
তো আপনারা যদি চান বা আপনাদের যখন 4টা 5টা বা 2টা 3টা রিভিউ হয়ে যাবে, তখন আপনারা রিভিউগুলো আপনাদের গিগের ইমেজে অ্যাড করবেন, প্লাস হচ্ছে দেখা যাচ্ছে যে ওই রিভিউয়ের স্ক্রিনশটগুলো নিয়ে আপনারাও ভিডিও বানাতে পারেন। ওটা আগে না আপনাদের আপনারা যখন রিভিউ পাবেন বা দেখা যাচ্ছে 2-1টা রিভিউ কাজ করার পর যখন 2-1টা রিভিউ আপনারা পাবেন, তখন হচ্ছে আপনাদেরকে ওটা অ্যাড করতে আমি বলে দেবো আর কি। স্যার ভিডিওটাকে আলাদা ভিডিও মেকার দিয়ে বানাতে হবে? হ্যাঁ, আলাদা ভিডিও মেকার দিয়ে বানাতে হবে। স্যার পিসিতে একটা ভালো ভিডিও মেকারের নাম বলেন। আপনি লাইট শটটা ইউজ করতে পারেন, তারপর হচ্ছে সরি লাইট শট না, ওটার নাম হচ্ছে আমি যেটা ইউজ করি ওপেন শট, এটা ইউজ করতে পারেন ওপেন শট। স্যার এটা কত এমবি? এটা সম্ভবত 140-50 এমবির মতো হবে। এটা আপনার হ্যাঁ ওপেন শট, এটা হচ্ছে আপনার মানে ছোটখাটো কাজ করার জন্য একটা বেটার আর কি, এটা আপনি ইউজ করতে পারেন। এছাড়া আপনি অনলাইন ক্যানভাতে বেশ কিছু টুল পাবেন, ক্যানভাতে ওখানে ভিডিওর হচ্ছে কিছু টেমপ্লেট পাবেন, ওখান থেকেও আপনি অ্যাড করতে পারেন। আসলে অনলাইনে সার্চ করলে অনেক ভিডিও এডিটিং টুল বা ভিডিও ক্রিয়েটিং টুল পাওয়া যায়, বুঝতে পারছেন? ওখান থেকে অ্যাড করতে পারেন। আর আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টেও কিন্তু ভিডিও বানাতে পারেন, বুঝতে পারছেন? এটা একটু সার্চ করে দেখবেন যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কিভাবে ভিডিও বানাতে হয়। স্লাইড শোটাকে প্লে করে ওটা কিন্তু রেকর্ড করা যায়, ওটাতে ভিডিও হিসেবে ওটা অ্যাড করা যায়। আচ্ছা, যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম সম্ভবত ওটা এই যে স্লাইড দিয়েই বানানো না, এটা স্লাইড দিয়ে বানানো না, এটাতে ক্লিপ আছে, যেহেতু এই যে মুভিং ক্লিপ আছে। আচ্ছা, এখানে মুভিং ক্লিপ আছে, এটা স্লাইড দিয়ে বানানো না, এটা উনি কোনো একটা টুল ইউজ করে বা সফটওয়্যার ইউজ করে এটা বানাইছে। আচ্ছা, তো আপনারা চাইলে যখন আপনাদের দু একটা রিভিউ হয়ে যাবে, তারপর দেখা যাচ্ছে আপনারা কিছু কাজ করবেন, সেই কাজের স্ক্রিনশটগুলো বা কাজ যখন আপনারা করতেছিলেন কিছু একটা ক্লিপ এইভাবে দিয়ে আপনারা পরবর্তীতে ভিডিও বানাতে পারেন। ওটা একটা বেটার অ্যাপ্রোচ আর কি আপনাদের গিগে ক্লায়েন্ট নিয়ে আসার। আচ্ছা আচ্ছা, ওনার ডিটেলসটা একটু দেখি যে উনি কি কি ডিটেলস দিতে। তো আচ্ছা, ওনার সার্ভিস সম্পর্কে ডিটেলস দিতে, কিভাবে কি করে সেই ডিটেলস দিতে, বিষয়গুলো দিতে আছে। ঠিক আছে, তো আপনাদেরকে হচ্ছে টাইটেলটা ক্রিয়েট করার সময় আমি যে পদ্ধতিটা দেখালাম, যে হচ্ছে কয়েকটা টাইটেল একসাথে নিয়ে সেই টাইটেলগুলো পড়ে তারপর হচ্ছে কিছু কিওয়ার্ড ওখান থেকে সিলেক্ট করে সেই কিওয়ার্ডগুলো সমৃদ্ধ আপনার নিজের একটা টাইটেল এরকম বানানো। তো আপনারা এখান থেকে যখন ডেসক্রিপশন বানাবেন তখন সেম কাজটা করবেন, যে কে কিভাবে ডেসক্রিপশন লিখছে এটা আপনারা অবশ্যই দেখবেন ভালো করে। আর হচ্ছে সবচাইতে বেটার হয় যে শর্টকাট যে ডেসক্রিপশনগুলো আছে, যেমন ধরেন যে এখানে হাই দেয়ার, আর ইউ লুকিং ফর এ ইন্ডিভিজুয়াল ডেটা এন্ট্রি, এত কিছু পড়ার সময় নাই। আপনি হয়তো দিতে পারেন আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন ডেটা এন্ট্রি সেক্টর ফর এত টাইমস। আচ্ছা, ওটাও দেওয়ার দরকার নেই, কারণ আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তো সেটা আপনারা আপনাদের রিভিউটাই বলে দেবে যে আপনার এক্সপিরিয়েন্স আছে, এরকম আপনারা অত ওগুলো বলার দরকার নেই। আপনারা শুধু মূল কথায় আসবেন যে কি সার্ভিস দিচ্ছেন, সার্ভিসে আপনার হচ্ছে অভিজ্ঞতাটা আছে কিনা, এটাও লিখতে পারেন, সমস্যা নেই। যেমন আচ্ছা, প্রোফাইলে দেখেন এই যে এটা আপনারা লিখতে পারেন, আই উইল কালেক্ট ইমেল স্ক্র্যাপিং, কালেক্ট ডেটা ফ্রম web scraping and also provide data mining service। মানে ডিরেক্ট আপনারা কাজের কথায় চলে আসবেন। আচ্ছা, তারপর হচ্ছে সার্ভিসেসগুলো ইনক্লুড করবেন, যেহেতু এখানে একটু কেউ যদি চিন্তা করে যে ধরুন আমি এখানে কি লিখতে বললাম না, তারপরে উনি হচ্ছে আপনার এই যে বুলেট পয়েন্ট করে দিলে এই বিষয়গুলো দেখতে ওনার জন্য সুবিধা হবে। কি ওয়েব স্ক্র্যাপিং, ডেটা স্ক্র্যাপিং, ডেটা মাইনিং, ইমেল স্ক্র্যাপিং, এই বিষয়গুলো দেখলেন। হ্যাঁ, তারপর দিতে পারেন যে কেন আপনাকে চুজ করবে, সেটা আপনারা দিতে পারেন। তারপর হচ্ছে দিবেন হচ্ছে যে আপনার যদি স্পেশাল কোনো অফার থাকে, যেমন ধরেন যে আপনি হচ্ছে ফাস্টেস্ট ডেলিভারি দিচ্ছেন 6 ঘন্টার মধ্যে, বা দেখা যাচ্ছে ফাস্টেস্ট ডেলিভারি উইদিন 24 আওয়ার্স, এরকম যদি আপনার কোনো এক্সক্লুসিভ অফার থাকে সেই বিষয়গুলো এখানে অ্যাড করবেন। আচ্ছা, আরেকটা বিষয় এরকম হয় যে অনেকেই বলে যে হচ্ছে যে স্যাটিসফাইড, কাজে যদি স্যাটিসফাইড না হন সেক্ষেত্রে হচ্ছে মানি ব্যাক অফার, এরকম অনেকেই অফার করে। তো নর্মালি ওটা কেউ দেয় না, কিন্তু আপনারা ওইটাই অফার করতে পারেন। বা আপনারা যেহেতু প্রথমেই কাজ নিতে আসবেন বা ফাইবারে যেহেতু প্রথমে কাজ করতে আসতেছেন, তো কেউ যদি আপনার কাজে স্যাটিসফাইড না হয়, যেহেতু আপনাদের প্রথম আপনাদের প্রোফাইলে কোনো রিভিউ থাকবে না, কোনো রেটিং থাকবে না,
কোনো কিছুই থাকবে না। তো সেক্ষেত্রে আপনারা ওটা বলতে পারেন যে আপনি যদি আমার সাথে কাজ করে যদি সঠিক তথ্যটা না পান বা স্যাটিসফাইড না হন, আমি আপনাকে মানি ব্যাক দিতে পারবো বা আপনাকে দেখা যাচ্ছে যে ফান্ডিংটা ব্যাক দিতে পারবো, রিফান্ড করতে পারি। এরকম অফার আপনারা এখানে উল্লেখ করতে পারেন। আচ্ছা দেখেন, এরা হচ্ছে মানে দেখা যাচ্ছে এখন বড় লেভেলের সেলার হয়ে গেছে, তো মানে দেখা যাচ্ছে যে লেভেল 2 তে আছে নাকি লেভেল 1 আছে, লেভেল 2 তে আছে সেলার হিসেবে। তো দেখেন এরা আবার কি বলে, কন্টাক্ট মি বিফোর প্লেসিং অর্ডার। দেখা যাচ্ছে যে প্লেস করার আগে অবশ্যই তাদেরকে কন্টাক্ট করতে হবে। তার কারণ কি, এর 8টা অর্ডার অলরেডি চলমান আছে। তো কেউ যদি দেখা যাচ্ছে যে আপনাকে 24 ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে পারতেছে না, তো আপনি এখন তাকে হচ্ছে তার উপরেই অর্ডার করে বসলেন, তখন তো দেখা যাচ্ছে তার বিপদ হয়ে যাবে বা সে আপনাকে সময় মতো ডেলিভারি দিতে পারবে না। তো সে অবশ্যই এই যে এটা বলে দিতে যে কন্টাক্ট মি বিফোর প্লেসিং অর্ডার। তো এটা এখন আপনাদের লাগতেছে না, কারণ আপনারা এখন যত অর্ডার পাবেন ততই কাজ করতে পারবেন প্রথম। আর যেহেতু এর প্রোফাইলটা বা এর গিগটা একটু ফেমাস হয়ে গেছে বা দেখা যাচ্ছে যে সার্চের প্রথম দিকে চলে আসছে, তো ও এই বিষয়টা উল্লেখ করে রাখছে, সমস্যা নেই। এটাই তো আপনারা। জি হ্যালো, শুনতে পাচ্ছি। আপনার সাউন্ড কমাইয়েন না, তো পরে আবার ভিডিওটাতে সাউন্ড পাওয়া যাবে না। আচ্ছা, এখন আপনারা যেরকম শুনতে পাচ্ছেন ভিডিওটাতেও ঠিক সেই রকম আসবে। ভিডিওতে যত বেশি সাউন্ড আসে না, একটু সাউন্ডটা বাড়াই দেন। আচ্ছা ঠিক আছে, আমি পূর্বের অবস্থায় দিয়ে দিলাম, যা ছিল সেরকম করে দিলাম। আচ্ছা, তো যে বিষয়টা বলতেছিলাম যে আপনারা প্রত্যেকটা গিগ ফলো করবেন। দেখেন ইনি একটা ওনার গিগের একটা লাইন উনি হাইলাইট করে রাখছে, দেখেন মার্ক করে হাইলাইট করে রাখছে। সেটা কি বলছে যে ডেটা এন্ট্রি ফ্রম এনি সোর্স within 24 hours। মানে ইনি বলছে আর ইউ লুকিং ফর an individual data entry from any source within 12 hours। মানে আপনি যদি 12 ঘন্টার মধ্যে একটা কাজ করে নিতে চান ডেটা এন্ট্রি রিলেটেড, সেটা এনার কাছ থেকে করে নিতে পারেন। আচ্ছা, তো এটা দেখেন, এটা ইনি হাইলাইট করে রাখছে। যখন কেউ এই গিগে আসবে, দেখেন অন্য কোনো ওয়ার্ড বা অন্য কোনো সেন্টেন্স ওনার সামনে পড়ুক আর না পড়ুক, এটা কিন্তু সামনে পড়তেছে। আচ্ছা, এটা 12 ঘন্টার মধ্যে তাহলে আমাদেরকে তাড়াতাড়ি সার্ভিস দিচ্ছে, বা যে কোনো কাজ দিলে 12 ঘন্টার মধ্যে এই সার্ভিসটা আমাকে কমপ্লিট করে দিচ্ছে। তো যখন আপনারা গিগ পাবলিশ করবেন তখন এইভাবে হাইলাইট করতে পারবেন। আচ্ছা, তো আপনাদের যে কাজটা থাকবে, অবশ্যই আপাতত গিগ পাবলিশ করবেন না, আপনাদেরকে এইভাবে একটা কাজ করবেন। সেটা হচ্ছে যে 6টা 7টা গিগ আপনারা হচ্ছে রিসার্চ করবেন। রিসার্চ করে এরকম একটা কি হচ্ছে একটা টাইটেল বানাবেন। টাইটেলগুলো আমি মুছে দিলাম, এগুলো আমার দরকার নেই আর। এটা তো আমি নিজের গিগের জন্য রাখলাম, আই উইল ডু ডেটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ রিলেটেড জব উইদিন 24 আওয়ার্স। এটা এরকম মনে করেন যে 5টা 6টা টাইটেল আপনারা রিসার্চ করে নিজেদের জন্য একটা টাইটেল বানাবেন। তারপর হচ্ছে 6টা 7টা হচ্ছে গিগ থেকে হচ্ছে আপনারা ডেসক্রিপশনগুলো পড়বেন। তারপর হচ্ছে ডেসক্রিপশনগুলো কি কি আছে সেগুলো ফলো করবেন। তারপর দেখবেন যে হচ্ছে আপনার কিওয়ার্ডগুলো, আপনি যে কিওয়ার্ডটা টার্গেট করছেন যে ডেটা এন্ট্রি, এটা হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে আছে কিনা, এই বা দেখা যাচ্ছে যে প্রয়োজনের অতিরিক্ত কোনো কথা থাকলে সেটা বাদ দিয়ে দিবেন। দিয়ে এরকম 6-7টা গিগ আপনারা হচ্ছে রিসার্চ করে বা গিগগুলো পড়ে আপনারা হচ্ছে একটা ডেসক্রিপশন বানাবেন। এই গিগগুলো দেখে আপনারা এরকম একটা ডেসক্রিপশন বানাবেন। আচ্ছা, তারপর দেখবেন যে হোয়াই শুড ইউ চুজ মি। তো এইখানে উনি বলছেন যে কেন আপনাকে হায়ার করবে। তো সেই বিষয়গুলো আপনারা এখান থেকে যে পয়েন্টগুলো আপনাদের কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়, যে এই কারণগুলোর কারণে বা এই স্পেশাল সার্ভিসের কারণে বা এই ফ্যাসিলিটির কারণে হচ্ছে ক্লায়েন্ট আমাকে হায়ার করতে পারে। যেমন ধরেন ইনি হয়তো 12 ঘন্টার মধ্যে সার্ভিস দিচ্ছে, তারপর হয়তো দেখা যাচ্ছে বলতেছে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, আই গট মাস্টার ডিগ্রি, মানে ইনি মাস্টার ডিগ্রি প্রাপ্ত একজন মানুষ। আচ্ছা বাবারে, এগুলোও তো লেখে দেখি। আচ্ছা ঠিক আছে, এটা আজকে আমার প্রথম চোখে পড়লো যে আই গট মাস্টার ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, এরকম একটা লাইন। ঠিক আছে, তো এরকম আপনারা এটা দেওয়ার দরকার নাই, এটা বেশি ইয়ে হয়। তো আপনারা এরকম কিছু ইম্পর্টেন্ট কি নোট হচ্ছে আপনারা নোট করবেন, যে যেগুলো হচ্ছে আপনাদের মানে কেন আপনাকে একজন ক্লায়েন্ট আপনাকে চুজ করবে, এইটা হচ্ছে আপনারা এখানে সুন্দরভাবে লিখবেন। আচ্ছা, এরপর ইম্পর্টেন্ট আরেকটা বিষয় দেখেন, যে গিগগুলো ভালো র্যাঙ্ক করে বা সামনের দিকে আসে, সেই গিগগুলোতে ফ্রিকুয়েন্টলি আস্ক কিছু কোশ্চেন থাকে। দেখেন
ইডি হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যাড করছে 5টা। তো আপনারা এই গিগটা থেকে মানে কি কি কোশ্চেন থাকতে পারে বা এই গিগটা যদি কোনো ক্লায়েন্ট দেখে বা পড়ে, তারপর তার যদি এর রিলেটেড কোনো কোশ্চেন থাকতে পারে কিনা দেখেন। হাউ মাচ উইল ইউ পে ফর 1 আওয়ার, হাউ মাচ উইল আই পে ফর 1 আওয়ার, মানে 1 ঘন্টা কাজের জন্য কত প্রাইস দিতে হবে। দেখেন উনি বলে দিচ্ছেন যে 1 ঘন্টা কাজের জন্য আমাকে $5 দিতে হবে। তো এটা ইনি কেন বলছে সেটা আমি বলি যে দেখেন এনার যে এই যে বেসিক প্রাইজিং এর যে বিষয়টা আছে, এই বেসিক প্রাইজিং এর ক্ষেত্রে উনি বলছেন যে 1 ঘন্টা উনি কাজ করবে। 1 ঘন্টার কাজ বা দেখা যাচ্ছে 1 ঘন্টাতে সম্পূর্ণ করা যায় এইরকম ছোট কাজের জন্য উনি $5 চার্জ করবে। তো দেখা যাচ্ছে যে অনেকেই হয়তো দেখা যাচ্ছে 2 ঘন্টার জন্য $5 চার্জ করে, কেউ হয়তো দেখা যাচ্ছে যে আধা ঘন্টা বা দেখা যাচ্ছে 30 মিনিটের জন্য $5 চার্জ করে, বা দেখা যাচ্ছে যে $1 চার্জ করতেছে 1 ঘন্টার জন্য, সরি $5 চার্জ করতেছে 1 ঘন্টার জন্য, এবং পরবর্তী অ্যাডিশনাল প্রতি ঘন্টার জন্য দেখা যাচ্ছে যে $2 বা $3 বা $5 করে সে আবার চার্জ করতেছে। এরকম বিষয়গুলো যেহেতু থাকে, তো সেই কারণে ইনি এখানে বলে দিচ্ছে যে আপনি 1 ঘন্টার জন্য কত চার্জ করবেন। তো এখানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনে উনি বলে দিচ্ছে যে $5 আমি চার্জ করব। অথবা আপনারা যদি কেউ বলে থাকেন, এখানে যদি আপনাদের বেসিক প্রাইজিং এর কেউ যদি বলতেন যে হচ্ছে 2 ঘন্টা কাজ করার জন্য আমি $5 দিব, তো সেই ক্ষেত্রে এই কোশ্চেনটা মানে যুক্তিসম্পন্ন আর কি, যে আপনি লিখে দিচ্ছেন যে আপনি 2 ঘন্টার জন্য $5 চার্জ করবেন, কিন্তু আপনি 1 ঘন্টার জন্য কত চার্জ করবেন। সেক্ষেত্রে আপনি এখানে একটু বলে দিতে পারেন যে না, মিনিমাম যে কোনো একটা কাজের জন্য 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় দিলে আমি $5 চার্জ করব। বুঝতে পারছেন এই বিষয়টা? কি বুঝতে পারছেন আপনারা? হ্যালো স্যার, হ্যাঁ বলেন। ক্লাস ওয়ার্কগুলো দেখবেন না? হ্যাঁ, ক্লাস ওয়ার্কগুলো দেখবো। এইটুকু মানে আপনাদের কাজ কি, আগামী দিনের কাজ কি থাকবে সেটা আমি বলে দিয়ে তারপর হচ্ছে আপনাদের ক্লাস ওয়ার্কগুলো দেখবো। জি বিজয়, এই কোশ্চেনগুলোর অ্যানসার কিভাবে দিব আমরা? দেখেন অ্যানসার এটি কিভাবে দিছে। আই সাজেস্ট $5 পার আওয়ার। তো আপনিও দিবেন যে আমি যেহেতু 2 ঘন্টার জন্য $5 চার্জ করি, তো কিন্তু 1 ঘন্টা কাজ করলেও আমি $5 চার্জ করবো। বা দেখা যাচ্ছে 1 ঘন্টা কাজ করলে বা দেখা যাচ্ছে যে ওর থেকেও যদি ছোট কাজ হয়, ওইটা না স্যার, ওইটা না। তাহলে স্যার বলতে চাচ্ছি যে এখানে যে আপনি কোশ্চেনটার উপর চাপ দেওয়ার পরে আপনারা শুধু এই কোশ্চেন, স্যার জি এই তথ্যগুলো কালেক্ট করে নেওয়ার পর তারপর আপনারা একবারে গিগ তৈরি করতে যাবেন। কারণ গিগ এডিট করলে প্রবলেম হয়। গিগ এডিট করলে দেখা যাচ্ছে যে আপনার ফার্স্ট পেজের একটা গিগ আপনি এডিট করছেন, ওটা সার্চে চলে গেছে 14 নাম্বার পেজে, আপনি আর খুঁজেই পাচ্ছেন না। আচ্ছা, আমাদের এই যে কে জানি ছিল এখানে, নামটা ভুলে গেলাম, চেক। আচ্ছা ঠিক আছে, ওই নাই এখন। আচ্ছা, আমাদের এখানে এক পরিচিত ছিল, আমাদের ব্যাচে একজন ছিল, উনি একটা ফাইবারের একটা গিগ এডিট করছে, প্রথম সার্চ রেজাল্ট থেকে ওনার গিগ মানে একদম হারাই গেছে, উনি আর ওই গিগ খুঁজেই পাচ্ছেন না, এরকম অবস্থা হয়ে গেছে। তো গিগ এডিট করবেন না। গিগ প্রয়োজন পড়লে যদি গিগে আপনি মনে করেন যে গিগে সমস্যা হচ্ছে, বা গিগে হয়তো ফাইবার যদি কোনো ওয়ার্ডিং দেয়, আপনি যদি ওদের কোনো রুলস ব্রেক করে থাকেন, আপনাকে সাজেস্ট করবো যে গিগ ডিলিট করে প্রয়োজন বোধে নতুন একটা গিগ ক্রিয়েট করবেন। এডিট করা গিগ আসলে র্যাঙ্ক করানো খুবই মুশকিল, বা হয়ই না বলতে গেলে। তাহলে স্যার কোনো সমস্যা হলে এটা আমরা ডিলিট করব, ডিলিট করব না। ডিলিট করে দিলে ভালো। হ্যাঁ, ডিলিট করে দিলেই বেটার। আচ্ছা, কি কারণে সেটা আমি আপনাদেরকে বলে দেই, তাহলে আপনাদের বেটার হবে। আমি আগে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনের বিষয়টা ক্লিয়ার করে দেই, তারপর হচ্ছে গিগ এডিট করবেন না গিগ ডিলিট করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনটা অ্যাড করবেন, এবং ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন এরা দিছে 4টা 5টা করে, আপনি দিবেন মিনিমাম 7টা থেকে 10টা। দেখ কই আর ফ্রিকুয়েন্টলি অ্যাড কোশ্চেন, এই ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন দেখেন কি কি এখানে লিখছে। হাউ লং উইল ইউ ডেলিভার দ্য ফাইল, উনি বলছে আই উইল ডেলিভার ফাইল উইদিন 24 আওয়ার্স। আচ্ছা, এই বিষয়গুলো উনি গিগে বলেই রাখছে, কিন্তু তারপরেও এখানে আবার দিয়ে রাখছে। আচ্ছা যাই হোক, দেখেন উনি বলছে ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স, ইয়েস আই হ্যাভ, ইউ ক্যান সি কমেন্টস অফ আদার কাস্টমার। এই দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছে।
ইনি কিন্তু বলেন নাই যে আমার 6 বছরের এক্সপিরিয়েন্স আছে 10 বছরের এক্সপিরিয়েন্স আছে, ইনি একদম সুন্দর স্পষ্টভাবে বলে দিয়েছে ইয়েস আই হ্যাভ, মানে ওনার এক্সপিরিয়েন্স আছে। ইউ ক্যান সি কমেন্টস অফ আদার কাস্টমার, ইউ উইল বি স্যাটিসফাইড উইথ মাই সার্ভিস। দেখছেন, উনি একদম সুন্দরভাবে বলে দিয়েছেন যে আদার কাস্টমার যে সার্ভিস দেওয়ার পর যে রিভিউ গুলো দিতে বা যে কমেন্ট গুলো করছে সেগুলো আপনি দেখতে পারেন। তো তারপর দেখা যাচ্ছে যে অবশ্যই এনার প্রোফাইলে চেক করে দেখবে যে হ্যাঁ পজিটিভ রিভিউ গুলো কি অবস্থা। দেখেন পজিটিভ রিভিউ, আচ্ছা সরি এটা পজিটিভ না, এটা একটা মিড রেঞ্জের একটা রিভিউ হয়ে গেছে। যাই হোক দেখেন ওরে আল্লাহ, গুলো অ্যাড করার পর মানে সার্ভিসের একটা লিস্ট বানাবে যে আপনি যে সার্ভিসগুলো দিতে পারবেন। আপনি যদি 5টা 7টা 6টা 7টা যেটাই দিতে পারেন সেটাই অ্যাড করবে, এত বেশি আপনার দেওয়া নাই। যেমন ধরেন যে এক্সেল ফর্মুলা সলভিং, আচ্ছা এক্সেল ফর্মুলা সলভিং এটার জন্য কিন্তু অনেকেই অনেক বেশি চার্জ করে, তো আপনারা এই সার্ভিসটা দিবেন না, এটা আপনাদের জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। দেখা যায় $5 এই সার্ভিসটা কেউ দেয় না। আচ্ছা ঠিক আছে, এটা বাদ। তো দেখা যাচ্ছে যে সার্ভিসগুলো আপনারা দিতে পারবেন এরকম সার্ভিসের একটা লিস্ট করবেন, 6টা 7টা 8টা 10টা যাই হোক লিস্ট করবেন। তারপর হচ্ছে কেন হচ্ছে বায়ার আপনাকে হায়ার করবে সেটা সেই রিজনগুলো আপনি দিবেন, বা দেখা যাচ্ছে যদি আপনারা এক্সক্লুসিভ কোনো অফার বায়ারকে দিয়ে থাকেন বা দেন, বা দেখা যাচ্ছে যে আপনারা এরকম অফার দিতে পারেন যে হচ্ছে যে স্ট্যান্ডার্ড প্যাকেজটা নিলে সেখান থেকে আপনি 10% ডিসকাউন্ট দিবেন, বা এরকম অফার আপনারা তাদেরকে প্রোভাইড করতে পারেন এখানে। বা দেখা যাচ্ছে 24 ঘন্টার মধ্যে ডেলিভারি, 12 ঘন্টার মধ্যে ডেলিভারি, এরকম অফারগুলো এখানে দিতে পারেন। তারপর হচ্ছে এখানে আরেকটা বিষয় হচ্ছে বলবেন যে ফিল ফ্রি টু আস্ক এনি কোশ্চেন, অর দেখা যাচ্ছে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, এরকম বিষয়গুলো আপনারা এখানে ইনক্লুড করবেন। আর গিগ যখন আপনারা স্টাডি করবেন, এই গিগগুলো যখন দেখবেন তখন আপনারা বিষয়টা বুঝতে পারবেন ভালোভাবে। আর হচ্ছে এখানে নোট হিসেবে দিতে পারেন যে যদি আপনি স্যাটিসফাইড না হন, যেহেতু আপনারা প্রথম গিগ খুলতেছেন, আপনারা এর আগে সার্ভিস সেল করেন নাই, তো আপনারা এখানে নোট হিসেবে দিতে পারেন ইফ ইউ আর নট স্যাটিসফাইড এনাফ দেন আই ক্যান রিফান্ড ইউ, বা আপনি টাকাটা তাকে ফেরত দিতে পারেন, এরকম আপনি এখানে একটা নোট হিসেবে বলে দিতে পারেন। বুঝতে পারছেন? তারপর যেটা করবেন 7টা থেকে 10টা বা মিনিমাম 5টা 6টা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এবং তার অ্যান্সার আপনারা হচ্ছে একটা গুগল এরকম মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে সুন্দরভাবে একটা গিগের যত কিছু ডেসক্রিপশন, তারপর হচ্ছে আপনার হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, টাইটেল, এই বিষয়গুলো যেগুলো লাগে এগুলো আপনারা সুন্দরভাবে একটা ওয়ার্ড ফাইলে লিখে রেডি করবেন। ঠিক আছে? রেডি করার পর আগামীকাল আমরা ফাইবারের গিগ ক্রিয়েট করব ইনশাআল্লাহ। প্যাকেজটা কি লিখবো? হ্যাঁ প্যাকেজটা, আচ্ছা ঠিক আছে, প্যাকেজটার বিষয়ে আপনারা যেহেতু প্রথম সার্ভিস সেল দিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা বেসিক প্যাকেজটা $5 থেকে শুরু করবেন। ওইটা ফাইবার গিগ ক্রিয়েট করার সময় আমরা দেখাই দেবো, সমস্যা নেই। কাজটা করে আপনাদের হচ্ছে গিগের যে ম্যাটেরিয়াল গুলো লাগে বা গিগে যা কিছু লাগতেছে এটা রেডি করবেন। আচ্ছা রসরাত, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এইভাবে আপনাদের গিগ তৈরি যা কিছু লাগে সেটা আপনারা রেডি করে দিবেন, তারপর আগামীকাল আমরা গিগ ক্রিয়েট করব।